আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডভান্টেক বিডি। আশা করি সবাই ভালো আছেন। সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কিছু টাইম উপস্থিত অপেক্ষা করি। আমাদের আরো অনেক পার্টিসিপেন্ট অনেক ব্যস্ততার মাঝ থেকে হয়তোবা উপস্থিত হবে, এবং আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 9টা 3 বাজতেছে। আমরা আর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করে আজকে সেমিনারটা শুরু করব। এই টাইমের মধ্যে আমি আপনাদের আমাদের পরিচয়টা একটু দিয়ে দেই ছোট করে। আমরা অ্যাডভান্টেক বিডি। আমরা মূলত বিভিন্ন ইন্ডাস্ট্রিতে স্পেস পার্টস নিয়ে কাজ করি, মেশিনারিজ সাপ্লাই এবং রিপেয়ার, সার্ভিসিং এগুলো নিয়ে কাজ করি। এবং এর পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অটোমেশন এবং অটোক্যাড, সাবস্টেশন, আরএসসি অডিট, এই সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গুলো আহ, আমরা এর পাশাপাশি দিয়ে থাকি। এবং আজকে আপনাদের একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। যারা অটোক্যাড শিখতে ইন্টারেস্টেড এবং অটোক্যাডের বিষয়ে ধারণা, সম্পূর্ণ ধারণা আজকে আপনাদের এই ফ্রি সেমিনারের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো অ্যাডভান্টেক বিডি। আপনাদের চ্যাট বক্সে আমরা আমাদের চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা ফ্রিতে অনেক রিসোর্স পাবেন, যেগুলো হয়তো বা আপনারা অনেকে পেড কোর্সও পাবেন না। আমাদের সেমিনারগুলো, ইলেকট্রিক্যালের সকল সেমিনারগুলো আমাদের ইউটিউবে আপলোড করা হয়। এছাড়াও ইউটিউব ইলেকট্রিক্যাল বিষয়ক সকল তথ্য, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আহ, সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। এবং অটোক্যাডের উপরে আমাদের এখানে ফ্রি অনেকগুলো রিসোর্স দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করুন, এবং ভিজিট করলে আপনারা ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, যেহেতু এটা একটা ফ্রি সেমিনার, তো সবার উপস্থিত হইতে হইতে ততক্ষণ আমরা চ্যানেলটা ঘুরে আসতে পারি। এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো প্রয়োজনে বা যে কোনো দরকারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমাদের সেমিনারের সম্পূর্ণ আপনাদের ইনস্ট্রাক্টর এবং গাইডলাইন হিসেবে থাকবেন ইঞ্জিনিয়ার নাইমুর রহমান। তো তিনি তার পরিচয়টি নিজেই দিবেন। আমি স্যারকে রিকোয়েস্ট করবো আজকে সেমিনারটি শুরু করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসের বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অ্যাটলান্টিক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি স্লাইডটা একটু রেডি করে নিই, একটু ওয়েট করেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার। ওয়েট ওয়েট, আশা করি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইমুর রহমান। আমার একাডেমিক বা পড়াশোনার কথা বলতে গেলে আমি বিএসসি ত্রিপলি। আর এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি বিগত 7 7 ইয়ার্স। হ্যালো, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, বিগত 7 ইয়ার্স, মানে 7 বছরের এক্সপিরিয়েন্স ধরতে ধরতে গেলে 7 বছর ধরে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করে আসছি। সেই অভিজ্ঞতার আলোকে আমি কেন্দ্র করে আপনাদের কিছু নলেজ আর কি শেয়ার করার জন্য আজকে এই সেমিনারে অংশগ্রহণ করা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় নিয়ে আপনারা এখানে সময় দিচ্ছেন। অবশ্যই ভালো কিছু হবে। আমাদের এখানে পার্টিসিপেন্ট অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আনফরচুনেটলি কোনো কারণে হয়তো বা, কালকে যেহেতু বন্ধের দিন, অনেকে হয়তো বা রাস্তায় আছেন, বাড়িতে যাচ্ছেন অথবা ছুটিতে আছেন বা নেটওয়ার্কের বাইরে আছেন, যে কারণে হয়তো বা উপস্থিতি খুব একটা নাই। কারণ এই মুহূর্তে আমি 16 জন দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা সেমিনারটি শুরু করব, আর বেশি অপেক্ষা করব না। আমি আহ, এখন বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কর্মরত আছি। সেই সাথে হচ্ছে অ্যাডভান্টেক বিডির সাথে আছি যে ইনস্ট্রাক্টর হিসেবে, অটোকেটে ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, আমরা আজকে এই সেমিনার যারা অংশগ্রহণ করছি তারা মূলত অটোকেট বিষয়ে ইন্টারেস্টেড বিধায়ী আমরা হচ্ছে এখানে উপস্থিত হয়েছি। তো আমি অটোকেট সম্পর্কে কিছু বলে নেই। অটোকেট আসলে কি? অটোকেট হচ্ছে একটা ডিজাইনিং সফটওয়্যার, যেটাকে আমরা কম্পিউটার এইডেড ডিজাইন। এটা হচ্ছে আমাদের মূলত 2D এবং 3D ডিজাইনের জন্য হচ্ছে তৈরি করা হয়। হ্যাঁ, আহ, মানে আমরা 2D এবং 3D ডিজাইন চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। তা আমরা এই সেমিনার চলাকালীন বা আমি কথা বলাকালীন চলাকালীন একটু সবাই মিউট রাখলে একটু ভালো হয়, মানে অন্যরা যাতে ডিস্টার্ব ফিল না করে আর কি। ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এই হচ্ছে অটোক্যাডের মানে মূল সংজ্ঞা, যেটা হচ্ছে অটোক্যাডটা কি। অটোক্যাড হচ্ছে একটা 2D এবং 3D ডিজাইনিং সফটওয়্যার, যেটা হচ্ছে
অটো হচ্ছে একটা কম্পিউটার, মানে আমাদের যে অটোক্যাড সফটওয়্যার যারা তৈরি করছে তাদের হচ্ছে একটা লোগো জাস্ট আর কিছু না। বাট ক্যাটের একটা মিনিং আছে, সেটা হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। হুম। এটা হচ্ছে অটোক্যাড, অটোক্যাডের সংক্ষিপ্ত পরিচয়। দেন হচ্ছে আমরা আসি হচ্ছে ইন্ট্রোডাকশন, অটোক্যাডের পরিচিতি। আচ্ছা, অটোক্যাড মূলত দুইটা পট আলাদা আলাদা ভাবে নিয়ে তৈরি, যেটা অটো আর ক্যাড। অটো হচ্ছে কম্পিউটারের একটা মানে কোম্পানির একটা লোগো, আর ক্যাড হচ্ছে কম্পিউটারের ডিজাইন। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অটোডেস্ক কোম্পানির দ্বারা তৈরি এই সফটওয়্যারটা। অটোডেস্কের শুধুমাত্র অটোক্যাড সফটওয়্যার আছে এরকম না, আর বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে ওদের, জাস্ট ডিজাইনিং উপরে বলেন, তারপর সিমুলেশনের উপরে বলেন, ওদের অনেক সফটওয়্যারগুলো আছে। হুম। তার মধ্যে অটোক্যাড হচ্ছে মোস্ট পপুলার একটা সফটওয়্যার অটোডেস্কের। দেন অটোডেস্কের এটা হচ্ছে একটা ইউএসএ কোম্পানির তৈরি, যেটা হচ্ছে আমরা ইউজ করতেছি। দেন এটা হচ্ছে 2D এবং 3D মডেলিং এর জন্য মূলত ইউজ করা হয়। এরপর আসে অটোক্যাডের জেনারেশন হিসেবে, যদি জেনারেশন গুলো যদি দেখি আমরা কিভাবে আছে এখানে, যেমন ফার্স্টে যেটা ছিল অটোক্যাড 1.0, যেটা আপনারা অবশ্যই স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন। মিনিট। অটোক্যাড 1.0 যেটা, এটা হচ্ছে 1992 সালে মূলত প্রথমে এস্টাবলিশড হয় বা রিলিজ হয়। দেন হচ্ছে অটোডেস্ক রিলিজ 9, এটা 1987, মানে 5 বছর গ্যাপ দিয়ে আবার একটা নতুন করে আসে, সেটা হচ্ছে 3D ক্যাপাবিলিটি নিয়ে আসে। ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে 3D ছিল না, জাস্ট আমরা 2D তে ড্রাফটিং অ্যানিমেশন করতে পারতাম, বাট 3D করতে পারতাম না। বাট রিলিজ 9 আসার পরে এটা হচ্ছে আমাদের 3D নিয়ে আসে। দেন অটোক্যাড রিলিজ 12 আসার পরে আমরা একটু আরো কিছু অ্যাড করতে পারি, যেটা হচ্ছে গ্রাফিক্স ইঞ্জিন বা আহ, মানে আরো কিছু এডিট করে আপডেট করে নিয়ে আসে 1992 সালে এটা। এরপর অটোক্যাড রিলিজ 14, যেটা হচ্ছে 1997 সালে আসে। দেন অটোক্যাড 2000, এটা আসে 1999 সালে। এটা ফার্স্ট হচ্ছে আমাদের ম্যাক ওএস এর জন্য তৈরি হয়ে যায়। বাট এর আগে যেগুলো ছিল সব ছিল হচ্ছে অপারেটিং সিস্টেমে, ডিক্স অপারেটিং সিস্টেমে, ডিওএস এ ছিল। হ্যাঁ। ফার্স্ট হচ্ছে 2000 সালে যেটা আসে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য রেডি হয়ে আসে, যেমন ম্যাক ওএস এগুলোর জন্য। ওকে। এরপরে যদি আসি, এরপর অটোক্যাড 2007 আসে, যেটা হচ্ছে মোস্ট পপুলার একটা সফটওয়্যার। মানে আপনার এখনো দেখবেন অনেকেই 2007 ইউজ করতেছে এখনো। কারণ কি, কারণ হচ্ছে 2007 যেটা আসছিল সেটা হচ্ছে একটা ফিচার নিয়ে আসছিল, অনেকগুলো ফিচার নিয়ে আসছিল যেগুলো হচ্ছে মানুষ ভুলতে পারেনি, বা ওইটাই সবারই ভালো লেগে গেছিল। ওইখান থেকে আর কি মানুষ যখন আহ, বুঝতে শিখলো যে অটোক্যাড কি, ওইখান থেকে মূলত পরিচিতিটা বাড়ছে অটোক্যাড 2007-এর থেকে। বাট এই কারণে এখনো দেখবেন যে অনেকেই অটোক্যাড 2007 ইউজ করতেছে। এরপরে অটোক্যাড 2010 আসে 2009-এ। এটা হচ্ছে মাল্টিটাস্ক সাপোর্টিং বলতে অনেকগুলো কাজ এট এ টাইমে করতে পারবেন, মানে আপনি ট্যাব ওপেন করে করে অনেকগুলা কাজ, অনেকগুলা প্রজেক্ট অন করে করে কাজ করতে পারবেন এরকম। মানে আপনার একটু আপগ্রেড, পরবর্তীতে আস্তে আস্তে আপডেট হইতে হইতে এখন পর্যন্ত বর্তমানে 2024 এসে অটোক্যাড 2025 পর্যন্ত রান হয়ে গেছে অলরেডি। বাট আমরা যে সফটওয়্যার মূলত কাজ করি সেটা হচ্ছে অটোক্যাড 2020 নিয়ে কাজ করি। এটা খুব একটা ব্যাকডেটেড না, তবে আমরা 2015 পর থেকে বা 2017 থেকে 2025 পর্যন্ত যে সফটওয়্যার গুলো ইউজ করি আমরা, মূলত মোটামুটি কাছাকাছি সেম, মানে খুব একটা ডিফারেন্স নাই। প্লিজ ভাই যাদের ফোন আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট 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 করে করে দিই। রাখেন তাহলে। ওকে। দেখেন, এই হচ্ছে আমাদের অটোগেটের জেনারেশন গুলো আমরা দেখতে পেলাম এই মুহূর্তে। এরপরে আচ্ছা, কেউ একজন ড্র করতেছেন। বন্ধু কি অবস্থা ভাই? সরি সরি ভাই, ওকে, দেখেন। এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই ক্লাস কি এরপরে প্রথম দেখেন। থেকে? ভাই হ্যালো ভাই, ভাই ক্লাস কি সবাই প্রথম থেকে করতেছেন? আমি ঝামেলা আছে এক জয়েন সপ্তাহ হচ্ছি আর ধরে। কি। ভাই সবাই একটু মাইক্রোফোনটা মিউট করে রাখি প্লিজ। আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। ওকে।
দেখেন, অটোক্যাডের অল্টারনেটিভ সফটওয়্যার, মানে অটোক্যাড দিয়ে যে শুধুমাত্র আমাদের ডিজাইন করতে পারি এরকম না। আমরা অটোক্যাডের যে কাজগুলো করি, এসএলডি, ইএলডি বা লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন, যে কোনো কাজ, যে ড্রয়িং এর কাজগুলো সবগুলো হচ্ছে আমরা শুধুমাত্র অটোক্যাড দিয়ে করবো এরকম না। আমরা চাইলে বিভিন্ন অল্টারনেটিভ সফটওয়্যার আছে সেগুলোতে আমরা কাজ করতে পারি, যেমন ই প্ল্যান আছে, ডিজাইন স্পার্ক আছে, ক্যাট সিমো আছে। দেন এবং অফিস দিয়েও আমরা চাইলেও, মানে আমরা পাওয়ার পয়েন্টে চাইলে আমরা কিন্তু শেপ নিয়ে নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারি। কিন্তু মোস্ট ইউজার ফ্রেন্ডলি হচ্ছে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বা অটোক্যাডটা, হ্যাঁ। যে কারণে হচ্ছে আমরা অটোক্যাডটা ইউজ করি। আর বিভিন্ন কোম্পানি বলেন বা বিভিন্ন অর্গানাইজেশন যদি সার্কুলার দেয় বা ক্যাড ডিজাইনার চায়, ক্যাড ডিজাইনার চাই, ক্যাড বলতে সবাই অটোক্যাডই বুঝে, হ্যাঁ। অটোক্যাড নিয়েই মানে সবাই আগ্রহী যে আমরা অটোক্যাড জানা লোক আমরা চাচ্ছি। এইখানে যদি আপনি ই প্ল্যান দেওয়া করেন কোনো সমস্যা নাই, ডিজাইন স্পার্ক দিয়ে করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন, ডিজাইন করতে পারেন। ডিজাইন তো আমার কিছু না যে আমার এইটা দিয়ে করতে হবে, এটা দিয়ে করতে হবে, আপনি বুঝাইতে পারলে যে কোনো দিয়ে বুঝাইতে পারেন, কোনো সমস্যা নেই। ড্রয়িং হচ্ছে আপনার ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সবাই বুঝে, জাস্ট আপনি আপনার মতো করে করতে পারেন। সেটা যে অটোক্যাড ইউজ করতে হবে এরকম না, বাট আপনার কাছে যেটা ভালো লাগে সেটা দিয়ে কাজ করবেন। কিন্তু কথা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন আপনি চায় কি যে অটোক্যাড জানেন কিনা। অর্গানাইজেশনে যারা বিভিন্ন কোম্পানি নিয়োগ দেয়, যারা তারা মূলত ওইরকম মানে সব বিষয়ে যে জানে তারা এরকম না, কিন্তু তারা জাস্ট অটোক্যাডের নাম শুনছে যে হ্যাঁ অটোক্যাড যারা জানে তারা হচ্ছে ডিজাইনিং পারে। আপনি যদি উনি তো জানে না যে ই প্ল্যান দিয়েও কাজ করা যায় বা ডিজাইন স্পেক দিয়ে কাজ করা যায়, বাট ধরে নিলাম উনি জানে না, সেই ক্ষেত্রে কিন্তু উনি অটোক্যাডই যাবে, বলবে যে না অটোক্যাড যে জানে তাকেই আমি নিব। এই কারণে হচ্ছে অটোক্যাডটা মোস্ট পপুলার একটা ডিজাইনিং সফটওয়্যার, যে কারণে হচ্ছে অটোক্যাডটা শেখার হচ্ছে বেস্ট মানে চয়েস। আচ্ছা, এবার আসি কেন হচ্ছে অটোক্যাড শিখবো। আচ্ছা, অটোক্যাডটা শেখার মূলত প্রয়োজন হচ্ছে আমরা ড্রয়িং, যে জিনিসটা ড্রয়িংটা। এখন এইটা কেন শিখবো, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে জানি যে আমাদের ড্রয়িং লাগে, যেমন এসএলডি, ইএলডি, তারপর হচ্ছে আমাদের সাবস্টেশন ডিজাইন বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডিজাইনিং করতে গেলে, ডিজাইনের কথা চিন্তা করলে আমরা হচ্ছে যাইতে হবে আমাদের কিসে, ডিজাইনের কথা চিন্তা করতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে অটোক্যাডে। অটোক্যাড ছাড়া আমরা ডিজাইন চিন্তাই করতে পারি না। আচ্ছা দেখেন, অটোক্যাডটা কি কি কারণে শিখবো, এখানে আমার কিছু পয়েন্ট করা আছে, যেটা হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপনার হচ্ছে নিজস্ব ক্যারিয়ার ডেভেলপ করতে গেলে আমাদের হচ্ছে অটোক্যাডটা লাগবে। যেমন আপনি যদি বাজারে যান, যে আপনি হচ্ছে 10,000 টাকার মধ্যে একটা বাজেটে একটা ফোন কিনবেন, জাস্ট একটা ফোন, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 10,000 টাকা বাজেটে একটা ফোন কিনবেন। একটা ফোন মনে করেন যে একটা কোম্পানি, আর একটা ফোন অন্য একটা ব্র্যান্ডের, মানে একটা কোম্পানি নিচ্ছেন, দুই কোম্পানি, কিন্তু একটা কোম্পানি মনে করেন যে ক্যামেরা দিচ্ছে হচ্ছে 20 মেগাপিক্সেল, আর ক্যামেরা হচ্ছে ধরলাম হচ্ছে 12 মেগাপিক্সেল। আবার একটা কোম্পানি যে ফোনটা নিচ্ছেন সেটাই হচ্ছে আপনার ধরেন মেমোরি, ইনবিল্ট মেমোরি নাই বা মেমোরির সাইজ কম, আর একটা মেমোরি সাইজ বেশি। আপনি অবশ্যই যেটা ফিচার বেশি সেটাই তো আপনি নেবেন। সেম ক্ষেত্রে আপনার যে, যখন একজন এমপ্লয়ার বা ইন্টারভিউ দিতে যান, আপনার ক্যান্ডিডেট বা পার্টিসিপেন্ট যারা থাকে তাদের সাথে কিন্তু আপনার ফাইট করে কিন্তু আপনার ওখানে টিকতে হয় বা যাইতে হয়। সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি একটা জিনিস এক্সট্রা ইনস্টল করা থাকে, এক্সট্রা ইনস্টল বলতে আমি বোঝাচ্ছি যে আপনি একটা এক্সট্রা কাজ বা একটা কাজ জানেন, সে হোক অটোক্যাড বা ফটোশপের কাজও হইতে পারে বা গ্রাফিক্স ডিজাইন হইতে পারে। আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছেন, তাতে কি হয়েছে, আপনার এক্সট্রা কি 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 কাজ জানেন সেটাও আপনার সিভিতে থাকাটা জরুরি আমি বলে মনে করি আর কি। দেখ, সেই ক্ষেত্রে আপনার যদি একটা কাজ জানা থাকে, সেটা যদি আপনার ওখানে থাকে, আপনার অটোক্যাড লাগবে না, ওখানে অটোক্যাড ডিজাইনার লাগবে না, কিন্তু আপনার অটোক্যাড জানা আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওখানে প্রায়োরিটি বেশি পাবেন, কারণ আপনি একটা কাজ বেশি জানেন। মানে সবসময় লোক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলা ফলো করে, যে ক্ষেত্রে আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে আপনার খুব হেল্প করবে এই ডিজাইন, মানে অটোক্যাড শেখাটা। এরপর হচ্ছে ডিজাইনিং বা ক্রিয়েশনের জন্য, নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো ক্রিয়েশন। আচ্ছা, আপনি একটা কোম্পানিতে ধরুন জব করেন, সেখানে আপনাকে একটা কাজ দিল বা যে এই জিনিসটা কিভাবে করা যায়, তুমি একটা প্ল্যান করো। আপনি যাই মুখে মুখে যে বলে দিলেন যে আমরা এইভাবে এইভাবে করতে যাচ্ছি, আচ্ছা এভাবে করলে কেমন হয়, এভাবে করলে কেমন হয়, আপনি মুখে মুখে বলে দিলেন বা বুঝাইলেন সুন্দরভাবে, কোনো সমস্যা নেই। আপনার বস বা আপনার যে কোম্পানির মালিক সে খুব সুন্দরভাবে বুঝে নিল, ঠিক আছে, ব্যাপার না। কিন্তু আপনার যে কলিগ আছে সে আবার সুন্দরভাবে ডিজাইন করে, 3D তে ডিজাইন করে, 2D তে ডিজাইন করে, প্ল্যান নিয়ে একদম পেপার ডকুমেন্টস নিয়ে আপনার বসের কাছে গেল। অবশ্যই কার্ডটা পেপার হবে, যে ডিজাইন করে নিয়ে গেছে পেপার ডকুমেন্ট সহ নিয়ে গেছে, তারটা অবশ্যই পেপার। আপনার প্ল্যান যত ভালোই হোক, যত সুন্দরই হোক, এটা কোনো কাজের না যদি আপনি ডিজাইন না জানেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, ডিজাইন করেই যাইতে হবে, ডিজাইন নিয়ে যাইতে হবে, তাই না? সেই জন্য হচ্ছে ডিজাইন শেখাটা খুবই জরুরি। আচ্ছা, এরপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস।
ক্যারিয়ার অপরচুনিটিস তো অলরেডি আমি প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি যে ক্যারিয়ার অপরচুনিটিস কি কি থাকতে পারে। ক্যারিয়ার অপরচুনিটিস বলতে আপনারা দেখেন এখন বর্তমানে একটা আমরা জানি এখানে হয়তো বা বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের অনেকেই আছেন। আচ্ছা, গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও বলি বা সেমি গভর্নমেন্ট জব যেগুলো আছে, রিসেন্টলি পিবিএস এর একটা সার্কুলার আছে, 300 জন লোক নিবে সাব জুনিয়র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেবি সম্ভবত, এরকম একটা পোস্টে। ওইখানে ওরা উল্লেখ করেই দিয়েছে যে অটোক্যাড ডিজাইনিং জানতে হবে, অটোক্যাড যারা পারবে তাদের হচ্ছে প্রেফার করবে আর কি। এরকম কিছু দেখেন এইখানে একটা গ্যাপ তৈরি করতেছে, মানে আপনার একটা জায়গা তৈরি করতেছে। আপনার যদি অটোক্যাড জানেন এখানে একটা সুন্দর জায়গা হচ্ছে, যেটা যদি অটোক্যাড জানেন আর কি। এরপরে শুধুমাত্র অটোক্যাড জানলে যে অটোক্যাডের ডিজাইন বা সব মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার অটোক্যাড কাজ করতে পারে না, অটোক্যাডের জন্য আলাদা ক্যারিয়ার সেকশনে আছে। আপনি এজ এ ডিজাইনার হিসেবে বা এজ এ কনসালটেন্ট হিসেবে আপনার কাজ করতে পারেন। মানে একটা কোম্পানির হয়ে আপনি শুধুমাত্র ডিজাইন করে দিলেন, ইএলডি করে দিলেন, এসএলডি করে দিলেন, এরকম কিছু কাজ আপনি নিজস্বভাবে করে দিতে পারেন। হ্যাঁ, এখানে ক্যারিয়ার অপরচুনিটিস আছে। এরপর ইঞ্জিনিয়ারিং অপরচুনিটিস যেটা বললাম হচ্ছে আপনার কনসালটেন্সি হিসেবে আপনি কাজ করতে পারেন। ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনস, হ্যাঁ, এখানে আপনার বিজনেসের মতো করে আপনি কাজ করতে পারেন। যেমন আপনি অটোক্যাড শিখে যদি প্রপার ভাবে শিখে আপনি নিজস্বভাবে একটা ট্রেনিং এর ব্যবস্থা করে নিতে পারেন, যে অনলাইনে বা আপনার ফিজিক্যালি আপনি কিছু স্টুডেন্ট নিলে আমরা ব্যাচ নিলে নিয়ে নিয়ে আপনি ট্রেনিং করে করে আপনি এখান থেকে আপনার একটা প্রফেশন তৈরি করে নিতে পারেন। দেন হচ্ছে আপনি চাইলে একটা কনসালটেন্সি ফার্ম দিতে পারেন, যেখান থেকে হচ্ছে আপনার ইএলডি বা এসএলডি। ঢাকা শহরে তো নতুন নতুন বিল্ডিং অনেক হয়, হ্যাঁ, একটা বিল্ডিং দেখেন কন্ট্রাক্ট দিতে পারলে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলে ওই একটা বিল্ডিং এ থেকে অনেকগুলো কাজ পেয়ে যাবেন। এখান থেকে আপনার একটা কোম্পানি করা সম্ভব যে শুধুমাত্র অটোক্যাড জেনে। অটোক্যাড বিএনবিসি রুলস এনএপি কোড মেনটেন করে আপনার কাজ যদি শিখতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনার খুব সুন্দরভাবে একটা নতুন মোটামুটি একটা নিজস্ব একটা ফার্ম বা একটা কোম্পানি তো দাঁড় করানো সম্ভব জাস্ট অটোক্যাডের উপর ভিত্তি করে। অটোক্যাড এতটাই ইম্পর্টেন্ট। আমরা এখানে যারা জয়েন হয়েছি অলরেডি, তারা অটোক্যাডের গুরুত্ব জেনেই আমরা এখানে আসছি। আমি আশা করি কি মনে করি যে আপনারা হচ্ছে অলরেডি অটোক্যাডের গুরুত্বটা বুঝেন বা জানেন। আচ্ছা, এরপরে যদি আসি, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইন ইন্ডাস্ট্রি। একটা ইন্ডাস্ট্রিতে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি কি রেসপন্সিবিলিটি থাকে সেটা আমরা যদি এক নজরে দেখি পয়েন্ট পয়েন্ট ভিউ করে, সেটা হচ্ছে প্রথমে আসে হচ্ছে মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন। আচ্ছা, একটা মেশিন বা ইকুইপমেন্ট যদি ফ্যাক্টরিতে ঢুকে বা ইন্ডাস্ট্রিতে আসে, সেক্ষেত্রে সবার প্রথম কাকে ডাকে? একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। তিনজনকে ডেকে দেন হচ্ছে এটার ইনস্টলেশন প্রসেসটা কেমন কি হবে, বা এটা কি ধরনের মেশিন কোথায় ইনস্টল করলে ভালো হবে, কোন প্লেস ইনস্টল করতে করলে ভালো হবে, এই জিনিসগুলা কাদের দেখতে হয়? ইঞ্জিনিয়ার দেখতে হয়। এখানে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। তো হিউজ রেসপন্সিবিলিটি, মানে প্রায় 50% ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে। হুম, কারণ আমাদের পাওয়ার লাইন কোন দিক দিয়ে যাবে, এরপর সেটা কোন ধরনের মেশিন, মানে আমরা গ্রাউন্ড ফ্লোরে বসালে বসবে নাকি ফার্স্ট ফ্লোরে না থার্ড ফ্লোরে বসানো যাবে। কিছু কিছু মেশিন আছে যেগুলো হচ্ছে ভারী মেশিন, সেগুলো হচ্ছে কিন্তু আপনি ফ্লোর টপ ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে বসাতে পারবেন না। এটা হচ্ছে সরাসরি বেসমেন্ট বা গ্রাউন্ড ফ্লোরে বসাইতে হয়। হ্যাঁ, মানে আপনাদের যে ভূমির সাথে যে ফ্লোরটা সেই ফ্লোরে বসাইতে হয়। এই দিকগুলো বিবেচনা করে আপনার হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের কাজগুলা, মানে ইনস্টলেশনের কাজগুলো হয়ে থাকে আর কি। এরপরে মেনটেনেন্স, রেগুলার মেনটেনেন্স তো আছে, যেগুলো ইনস্টল করা আছে অলরেডি মেশিনগুলো, সেই মেশিনগুলো তো শুধুমাত্র এমনি 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 চলে না। এগুলো রেগুলার মেনটেনেন্সের প্রয়োজন পড়ে। সেই মেনটেনেন্সগুলো আমাদের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্ব হয়ে থাকে একটা ইন্ডাস্ট্রিতে। হুম, এরপরে রেগুলার চেক। রেগুলার চেক বলতে শুধু মেনটেনেন্সই না, আমরা হচ্ছে মেশিন ঠিকঠাক আছে কিনা বা মেশিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ধরেন একটা মেশিনের ঠিকঠাক চলতেছে, বেয়ারিং এর সমস্যা বা ঠিকঠাক চলতেছে, সেটা হচ্ছে অল্প অল্প একটু একটু হালকা নয়েজ করে বা শব্দ করে, যেটা হচ্ছে মেশিনের জন্য ক্ষতিকর পরবর্তীতে। বাট এখন বর্তমানে প্রোডাকশন রানিং আছে বা চলতেছে, খুব সুন্দর চলতেছে, কোনো সমস্যা নেই। বাট এগুলো যদি রেগুলার চেকের মধ্যে না রাখেন, দেখবেন যে একসময় এই মেশিনের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? রেগুলার চেকিং এর মধ্যে রাখতে হয় যে আমাদের মেশিনটা কি অবস্থায় আছে। হুম, এরপর হচ্ছে থার্মোগ্রাফি, যেটা এটা হচ্ছে আমরা ডিবি বোর্ড বা এমডিবি বোর্ড বা সাব স্টেশনের যে এসডিবি বোর্ড, যে সাব স্টেশনের এমডিবি বোর্ড বা এলটি প্যানেলের বাসবার, এগুলোর যে টেম্পারেচার রেটিং কেমন আছে বর্তমানে, সেই জিনিসগুলো সবসময় রিপোর্ট রাখতে হয় আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ হচ্ছে আগুন যে লাগে ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন জায়গায় আগুন লাগে, আগুন লাগার প্রাথমিক স্টেজ হচ্ছে টেম্পারেচার। কোন একটা জায়গায় টেম্পারেচার ঠিকঠাক না থাকলে তো ওইখান থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি, তাই না? তো ঠিকঠাক না থাকলে বলতে ওভার টেম্পারেচার হইলে সেই ক্ষেত্রে আমাদের আগুন লাগার সম্ভাবনা বেশি। এগুলো অলওয়েজ মনিটরিং রাখতে হয়।
আওয়ারলি একটা রিপোর্ট রাখতে হয়, ডাটা লগার ফিল আপ করতে হয়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের আর একটা দায়িত্বের মধ্যে চলে গেল। এরপর হচ্ছে ডিবিএম ডিবি ক্লিন রাখতে হয়, এটা তো রেগুলার চেকের মধ্যে, রেগুলার কাজের মধ্যে। বাট এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ক্লিন করতে হবে না, বাট আপনাকে কাজ করাইতে হবে এগুলো ঠিকঠাক আছে না, ক্লিন আছে কিনা, কতটুকু ক্লিন রাখা প্রয়োজন, এতটুকু রাখতে হবে। একদম 100% যে গ্লাসের মতো একদম চকচক করবে এরকম না, বাট কতটুকু ক্লিন রাখা প্রয়োজন, মানে ডাস্ট যেন না পড়ে, ডাস্ট জমে যেন না থাকে, এগুলো আমাদের খেয়াল রাখতে হয়। এরপর মিটারিং প্যানেল অ্যাকুরেসি টেস্ট। আমাদের যে ডিবি বোর্ড, এমডিবি বোর্ড বা সাব স্টেশন যে মিটারগুলো ইউজ করা হয়, এই মিটারগুলো মূলত আপনার অ্যাকুরেসি সবসময় ঠিকঠাক থাকবে বা ঠিকঠাক পাঠ দিচ্ছে, এটা এরকম না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ভুলভাল পাঠ দিচ্ছে। আপনার এটা বুঝবেন কিভাবে যে ভুলভাল পাঠ দিচ্ছে? আপনার মনে করেন যে একটা ইন্ডাস্ট্রিতে মিটার চলে, আপনি কাজ করেন, মনে করেন 2 বছর যাবত কাজ করতেছেন বা 1 বছর যাবত কাজ করতেছেন একটা মিটারে, ফ্যাক্টরি রানিং অবস্থায় ধরেন 100 এম্পিয়ার কারেন্ট দেখায়, 150 এম্পিয়ার, 120 এম্পিয়ার বা 180, সরি 80 এম্পিয়ার দেখায়, এরকমের মধ্যে ওঠানামা করে। কিন্তু হঠাৎ করে একদিন দেখতেছেন যে এটা মিটারটা হচ্ছে 40 এম্পিয়ার দেখাচ্ছে, 30 এম্পিয়ার দেখাচ্ছে, অথবা আবার বেশি দেখাতে পারে, 200 250 যেতে পারে, এরকম দেখাতে পারে। তখন আপনি বুঝবেন যে না, মিটারে হয়তো অ্যাকুরেসি ঠিকঠাক নাই। তখন আপনার কি করতে হবে, আর একটা ভালো মিটার বা নতুন মিটার নিয়ে এসে ক্রস চেক দিতে হবে যে আসলে এখানে রিডিংটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক মানে ঠিক থাকে তাহলে তো আছে, না থাকলে আপনার ওই মিটারটা চেক করতে হবে, এটা ইয়ে করতে হবে, কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এরপর অ্যাকুরেসি টেস্ট করে আপনাদের হচ্ছে মিটারগুলো ঠিকঠাক রাখতে হবে। এটা অডিটে আপনার অনেক সময় ধরে যে আপনার মিটারগুলো ঠিকঠাক মতো পার দিচ্ছে কিনা, বা আপনার ক্লিপ অন মিটার দিয়েও দেখতে পারেন যে আপনার মিটার প্যানেলে যেটা লাগানো আছে এখন অ্যাকচুয়াল ওই মিটার, ওই কেবল দিয়ে বা ওই বাসবার দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে কিনা, এটা ক্লিপ অন মিটার দিয়ে আপনার মেজার করে দেখতে পারেন যে আসলে ঠিকঠাক আছে কিনা, অ্যাকুরেসি টেস্ট করতে পারেন, মানে ক্রস চেকের মাধ্যমে জাস্ট। এই তো। আচ্ছা, এরপর তো আর্থ রেজিস্ট্যান্স টেস্ট। আচ্ছা, আমাদের যে ইন্ডাস্ট্রিতে আর্থিং করা হয়, বিভিন্ন কারণে আর্থিং করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রান্সফরমার যে নিউট্রাল পয়েন্ট, সেই নিউট্রাল পয়েন্টের জন্য আর্থিং করা হয়। দেন হচ্ছে আমাদের বিভিন্ন মেটাল বডির যে ইকুইপমেন্ট গুলো আছে, বা আমাদের মেটাল বডির যে ডিভাইস গুলো আমরা ইউজ করি, বা মোটর বলেন বা মেশিন বলেন, এই মেশিন গুলো যে ইউজ করি, এই মেশিন গুলো আমাদের কি করতে হয়, আর্থিং করতে হয়। কেন আর্থিং করতে হয়? আচ্ছা, আমরা একটু মিউট থাকি না কেন? আর্থ রেজিস্ট্যান্স করতে হয়। আর্থিং রেজিস্ট্যান্সটা কেন করা হয় আমি বলি, দেখেন, ধরেন আপনার একটা মেশিন, এটা একটা মেশিন, এই মেশিনটা টোটালি মেটালের তৈরি। হ্যাঁ, আপনার হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার, আপনি কষ্ট করে যদি একটু সবাইকে মিউট করে দিতেন তাহলে মনে হয় সবার জন্য ভালো হতো। আচ্ছা আমার কাছে অ্যাক্সেসটা নাই, মুজাহিদ স্যার আপনি একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দেন। ওকে। আচ্ছা, আরেকজন হচ্ছে শুধুমাত্র স্ক্রিনের মধ্যে দাগ দাগ দিচ্ছেন। আমি ক্লিন করে ছাড়তে পারতেছি না, মানে আমি দাগ দাগাচ্ছি না, বাট অন্যজনে দাগাচ্ছি। ওকে, আমি যেটা করতেছি, এই যে এটা হচ্ছে আমাদের একটা মেটাল বডি মেশিন ধরলাম, এটা হচ্ছে আর ফেস, এটা ওয়াই ফেস, এটা বি ফেস। আমি হচ্ছে মেশিনে পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এটা মেশিনটা মনে করেন চলতেছে। হ্যাঁ, এর একটা মেশিন মানে মোটর। এখন এই মোটরটা কোনো কারণে আমার মনে করেন যে এই যে একটা ফেজ ইনসুলেশন ফেল হয়ে আমাদের বডির সাথে লেগে গেছে। এখন বডির সাথে লেগে গেছে কিন্তু আমাদের মোটরটা ঠিকঠাক মতো চলতেছে, হঠাৎ করে কোনো একটা অপারেটর মনে করেন যে বডি তে যে হাত পড়লো, বডিতে যে এখানে হাত পড়ছে, তখন কি হবে, ওই মানুষের মধ্যে দিয়ে এই যে বডি যে হয়েছে, বডির আর্থিংটা যদি না থাকে, বডি যে হয়েছে এই আর্থিং মানে আমাদের মানুষের বডি হয়ে আপনার কারেন্ট আর্থিং প্রবাহিত হবে, তখন কি হবে, মানুষটা অ্যাক্সিডেন্ট হবে আর কি, মানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে এখানে যদি আমার কোনো একটা আর্থিং লাগানো থাকতো, আর্থিং কেবল যদি লাগানো থাকতো, তাহলে কি হতো, এই বডি আর্থিং হওয়ার সাথে সাথে এখান থেকে ওভার কারেন্ট ফ্লো হতো। যদি স্বাভাবিক কারেন্ট ধরেন 15 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে, ওভার কারেন্ট মানে আনলিমিটেড কারেন্ট প্রবাহিত হয়, তখন হচ্ছে এখানে যে সার্কিট ব্রেকার লাগানো থাকবে, বা এখানে ধরেন একটা সার্কিট ব্রেকার লাগানো আছে, সার্কিট ব্রেকার কি করবে, ট্রিপ করে দিবে। সার্কিট ব্রেকার ঠিক করে দিলে তখন হচ্ছে বুঝবেন যে এই মেশিনে কোনো একটা প্রবলেম হয়েছে বা ফল্ট হয়েছে, এটা আমার রিসিভ করতে হবে। এই কারণে মূলত আমাদের সেফটির জন্য যে মেটাল বডিগুলো, যে মেশিনগুলো আছে, সেই বডিতে আমাদের হচ্ছে একটা আর্থিং করতে হয়। এই জন্য আর্থিং রেজিস্ট্যান্স, মিনিমাম রেজিস্ট্যান্স হচ্ছে আমরা বাসা বাড়িতে আর্থিং ইউজ করি মেটাল বডির ক্ষেত্রে, সেটা হচ্ছে 5 ওহমস। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 1 ওহমসের নিচে রাখতে হয়, 1 ওহমস সর্বোচ্চ এলাও করা হয়। হুম। আচ্ছা।
এটা হচ্ছে আমাদের আর্থিং এর বিষয় গেল। দেন ডকুমেন্টস অ্যান্ড রিপোর্ট রেডি টু অডিট পারপাস, আমাদের অডিটের জন্য কিছু ডকুমেন্টস রেডি রাখতে হয়। হ্যাঁ, যে আমরা শুধু যে আমরা ডিজাইন করলাম বা ইনস্টল করলাম, আমাদের কাজ চলতেছে, মেশিন চলতেছে, প্রোডাকশন চলতেছে, ব্যাস এটুকুই না। আমাদের কি করতে হয়, ডকুমেন্টস গুলো খুব সুন্দরভাবে রেডি রাখতে হয়, যে আমাদের রেগুলার এই সপ্তাহে টেম্পারেচার থার্মোগ্রাফি যে করছি, বা টেম্পারেচার যে ডাটা লগার যে ফিল আপ করছি, এটা কি অবস্থায় আছে। এরপর রেগুলার যে আমরা মেশিন চেক করছি, এটা কি রিপোর্ট। এরপর মেনটেন্সের রিপোর্ট। এরপর হচ্ছে আমাদের মেশিন কি আসে, নতুন মেশিন, মেশিনের ইনস্টলেশন প্রসেস, বা আমাদের মেশিনের যে ই প্ল্যান, মানে মেশিন ইনস্টলেশন প্ল্যান যেটা, সেটা কিভাবে আছে, বা আমরা প্ল্যান কিভাবে করছি, ডিজাইন কিভাবে করছি, এই সমস্ত কিছু রিপোর্টগুলো আমাদের অডিটের জন্য রেডি রাখতে হয় সব সময়। হ্যাঁ, যখন অডিট আসবে, আমাদের অডিট ফেস করার জন্য আমাদের এই জিনিসগুলো দেখাতে হবে অ্যাকুরেট ভাবে আমাদের ঠিকঠাক আছে কিনা, বা আমাদের বিএনবিসি বা এনএপি কোড মেনটেন করে আমাদের, বা আরএসি অডিট বা অ্যাকোয়ার্ড অডিট বা নিরাপণ অডিট, ওই অডিটের ওদের কিছু রুলস রেগুলেশন আছে, সেটা হচ্ছে বিএনবিসির সাথে অনেকটাই মিলে। বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাকোয়ার্ড অডিট বা আরএসসি অডিট বা ওরা কিছুটা লেজ দেয়, মানে কিছুটা ছাড় দেয়। বাট যদি বিএনপিসি রুলস মেনটেন করে 100% করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে জাস্ট বিএনপিসি রুলস যদি ফলো করেন, আপনাকে ধরতে পারবে না যে এটা কেন করছেন, এটা কেন করছেন। বাট বিএনপিসি তে কিছু এক্সিসি দেওয়া আছে, মানে আপনি যেখানে 1.5 5 আর কেবল ইউজ করলে, 1.5 নিচে কেবল ইউজ করলে চলে, সেখানে আপনার 1.5 দিয়ে রাখছে, এরকম কিছু আছে, মানে এক্সিস দেওয়া আছে আর কি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিকই আছে আমি মনে করি, কারণ অনেক ভেজাল জিনিস পাওয়া যায় বাংলাদেশে। সেই ক্ষেত্রে একটু এক্সেস দেওয়াটাই আমি প্রেফার মনে করি, ইঞ্জিনিয়ার হিসেবে বা সেফটি পারপাস। হুম। সো এই জিনিসগুলো হচ্ছে লাগে অডিট পারপাস, ডকুমেন্টস রেডি রাখতে হয়, মানে আমাদের কোড মেনটেন করে যে ডিজাইন করা আছে এগুলোর জন্য আর কি। এরপরে যদি আসি, এরপরে আসা হচ্ছে ইলেকট্রিক্যাল ডকুমেন্টস ফর অডিট। আচ্ছা, অডিট ফেস করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগে। আচ্ছা, আমি এর আগের স্লাইডে যে জিনিসগুলো বললাম, এখানে কিছু জিনিস হয়তো বা বাদ থাকতে পারে, বাট আমার নজরে, আমি কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে যতটুকু আমি আহ, জানি, এইগুলোর মধ্যেই মূলত থাকে। এর বাইরে কিছু টুকটাক মানে এক্সট্রা কিছু কাজ থাকতে পারে। So, সেগুলো আমি নিয়ে আসিনি, কারণ হচ্ছে অটোক্যাড রিলেটেড না খুব একটা, বাট এগুলো অটোক্যাড রিলেটেড যে কারণে আমি এগুলোই নিয়ে আসছি শুধুমাত্র। তারপর কারো কোনো ইয়ে থাকলে, কোয়ারি থাকলে, আপনার সে ক্লাসের লাস্টে, মানে আমাদের সেমিনার লাস্টের দিকে কথা বলার সুযোগ পাবেন, সমস্যা নেই। ওকে। এবার আসে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি কি ডকুমেন্টস রেডি রাখতে হয়, যে অডিটের জন্য বা অডিট ফেস করার জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখতে হয়। প্রথমে যদি দেখি, সেটা হচ্ছে সাব স্টেশন ডিজাইন লেআউট প্ল্যান। হ্যাঁ, আমরা যে সাব স্টেশনটা যে ডিজাইন করছি, এটা, হ্যাঁ, এই সাব স্টেশনের ডিজাইনের লেআউটটা কিভাবে কি পর্যায়ে আছে, সেগুলো আমাদের কি রেডি রাখতে হয়, মানে আমাদের ড্রয়িংটা রাখতে হবে। দেন হচ্ছে মেনটেনেন্স রেকর্ড। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করে নিই। এরপর মেনটেনেন্স রেকর্ড। হ্যাঁ, এটা হচ্ছে মেনটেনেন্স রেকর্ড, আমাদের মেনটেনেন্স করলাম কবে, আহ, কয়টার সময় কি জিনিসটা মেনটেনেন্স করা লাগছে, কি চেঞ্জ করা লাগছে, এই রিপোর্ট গুলো আমাদের রেডি রাখতে হয়, যে আমরা, হ্যাঁ, আমরা রেগুলার মেনটেনেন্স গুলো রিপোর্ট করতেছি। আচ্ছা, অডিটটা কি, অডিটটা বলি, সেটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিগুলা বা কোম্পানি বলেন, এরা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি ভিজিট করে। হ্যাঁ, ভিজিট করে এদের কোনো ফল্ট আছে কিনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের যেটা দেখতে হয় মূলত, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইডটা। ইলেকট্রিক্যাল সাইডে যে বিএনবিসি রুলস বা এনএপি কোড মেনটেন করে আমাদের ডিজাইনগুলো করা আছে কিনা, বা ডিজাইনের বাইরে কিছু আছে কিনা, সেগুলো হচ্ছে ওরা চেক দেয়। ওরা যদি চেক না দিত, তাহলে তো আপনি কি এইগুলা, বা জাস্ট মেশিন চললে হলো, প্রোডাকশন চললে হলো, কোনো সেফটি দরকার নাই, বা অপারেটরদের কোনো সেফটি দরকার নেই, এভাবে চালাইতেন, এটাই স্বাভাবিক এটা বাংলাদেশি লোক হিসেবে। কারণ আমরা, আমাদের যদি এক্সামের পরীক্ষা যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা খুব একটা পড়াশোনা করতাম না। হ্যাঁ, যে জাস্ট আমরা যে চলতেছে, যে শিখতেছি, ভুলে যায়, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই। বাট আমাদের যদি পরীক্ষা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, যে না, আমাদের রেজাল্ট যেহেতু সামনে আসবে, বা আমাদের তো পাস করতে হবে, না হলে আমাদের একটা ফ্যামিলিরও প্রেশার থাকে, যেন ফ্যামিলি থেকেও আহ, একটা বলে যে রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে কিন্তু খবর আছে, বা এরকম একটা থ্রেট সবারই জীবনে চলে আসে আর কি। তো সেম অবস্থায় এইখানেও, যদি অডিটটা হচ্ছে আমাদের একটা এক্সামের মতো, পরীক্ষার মতো, যেটা হচ্ছে একজন এক্সাম টেকার এক্সাম নিবে, সেই জন্য আপনাকে প্রিপারেড থাকতে হবে, রেডি থাকতে হবে। রেডি থাকার জন্য আমাদের কিছু ডকুমেন্টস রেডি রাখতে হয়, সেই ডকুমেন্টস গুলোই হচ্ছে এখানে। সো এটা কেন রাখতে হবে, বা অডিট যদি ফেল করে সেক্ষেত্রে কি হতে পারে। অডিট যদি ফেল করে, সেই ক্ষেত্রে আপনার যে প্রোডাকশন, যেটা গার্মেন্টসই ধরেন বা যে কোনো প্রোডাকশনই ধরেন, বায়াররা আপনার থেকে মাল কিনবে না। কেন কিনবে না? কারণ বায়াররা যখন আপনার প্রোডাকশন যখন কিনে বা অর্ডার করে,
তখন আপনার ওই যে পেপারে সাইন করে সেখানে হচ্ছে অবশ্যই অপারেটরের নিরাপত্তা বা আপনার বিল্ডিং এর যে ঝুঁকি আছে কিনা। ওরা তো কোটি কোটি টাকার মাল কিনে ভাই। আপনার হচ্ছে ধরেন একটা বিল্ডিং বা একটা কোম্পানি দিচ্ছেন, ওরা কোটি টাকার অর্ডার করলো বা 5 কোটি টাকার জিনিস মাল অর্ডার করলো। আপনি হচ্ছে বিল্ডিং এর নিরাপত্তা নাই, বিল্ডিং কতটুকু নিরাপত্তা সেটা ওরা জানেও না, মানে আপনার কোনো অডিট করা হয় নাই, জানে না। এখন বিল্ডিং এর নিরাপত্তা নেই, ও 5 কোটি টাকার অর্ডার ওখানে দিয়ে কি জলে ফেলবে? ফেলবে না। এই জন্য হচ্ছে অডিট করার প্রয়োজন পড়ে। অডিট করলে কি হয়, ওরা হচ্ছে একটা ওদের কোম্পানির অথরাইজড হয়ে ওরা হচ্ছে একটা সাইন বা একটা সার্টিফিকেট দিয়ে যায় যে আপনার হচ্ছে অ্যাকর্ড অডিটে এই জিনিসটা বা আরএসি অডিটে এই জিনিসটা পাস আছে, আপনাদের বিল্ডিং ঠিকঠাক আছে, ইলেকট্রিক্যাল ওয়ারিং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যান সবকিছু ঠিকঠাক আছে। ওরা যদি সার্টিফিকেট দিয়ে যায় তাহলে আমাদের বাইরেদের বোঝাতে খুব সুবিধা হয় বা সহজ হয় যে আপনারা এই অ্যাকর্ড অডিট বা আরএসি অডিটের কাছ থেকে আপনারা হচ্ছে সার্টিফাইড, সার্টিফাইড আপনার হচ্ছে প্রপারলি ওকে আছেন, দেন আপনার অর্ডারটা করতে কোনো সমস্যা নাই বা ওরা অর্ডার করতে কোনো সমস্যা করবে না। প্রয়োজনে আপনার যেখানে 5 কোটি লাগতো সেখানে হয়তো 5.5 কোটি বা 6 কোটি টাকা দিয়ে অর্ডার ওরা অর্ডার করবে বা আপনার বুঝাই নিতে পারবেন ওদের কাছ থেকে, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি অডিট পাস পাস না থাকে, অডিট যদি ফেল থাকে, মানে আপনার বিল্ডিং যদি ঠিকঠাক মতো না থাকে বা বিএনবিসি রুলস বা এনএফপি কোড মেনটেন করে করা না থাকে বা ইনস্টলেশন ঠিকঠাক মতো করা না থাকে, তাহলে আপনার 5 কোটি টাকার মালামাল আপনি 4 কোটি টাকা দিতে গেলেও বা 3 কোটি টাকা দিতে দিতে গেলেও ওরা নিবে না, কারণ ও জেনে শুনে তো টাকা জলে ফেলবে না। এটা বিদেশিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজগুলোই করে যে আপনার হচ্ছে সব রুলস রেগুলেশন ঠিকঠাক থাকলে ওদের কোনো সমস্যা নেই, বাট রুলস রেগুলেশনের সমস্যা না থাকলে ওদের বিশাল সমস্যা। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই জন্য মেনটেন করতে হয়। দেন হচ্ছে আসি, এবার হচ্ছে মেনটেন্যান্স রেকর্ড গেল, এরপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা আমরা বলি এসএলডি। দেখেন একটা ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিক্যাল লাইনগুলো থাকে, এই লাইনগুলো আপনি যদি প্রত্যেকটা কেবল ওয়াইজ বুঝাইতে যান আপনার অনেক সময় লাগবে বা সময় সাপেক্ষ বা ইএলডি দ্বারা বোঝানো সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের এসএলডি করতে হয়, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে রাখতে হয় যে আমরা একটা দাগ দিলাম, এখানে একটা সুইচ ড্র করলাম, এখানে একটা দাগ দিলাম, এখানে একটা তীর চিহ্ন দিলাম, এই লোডটা কোথায় গেছে এটা আমরা বুঝাইতে পারি। যেমন আমি যদি একটু ইয়ে করি, দাঁড়ান আমি একটা ড্রয়িং অটোক্যাড অন করে নিই একটু। আমরা একটু অপেক্ষা করি, আমি কিছু কিছু ড্রয়িং অন করে নিই, তারপর আপনাদের বোঝাইতে একটু সুবিধা হবে আমার জন্য। এর আগে আমি নিয়েছিলাম এখান থেকে। না ঠিক আছে, এবার কি প্রোডাক্ট কোয়ালিটি ভালো, এক্সপিরিয়েন্স তো ভালোই, কারণ হচ্ছে অনলাইনে দেখছি, অফলাইনে আচ্ছা, দেখেন আমাদের এখানে কিছু এসএলডি দেওয়া আছে। যদি আমরা একটু নজর নজর দিই এখানে এইদিকে আসি, যেমন আমরা এই শুধুমাত্র এই এসএলডি একটু জুম করে দেখাই। দেখেন এইখানে আমাদের হচ্ছে একটা নোট করা আছে যেটা হচ্ছে ফ্রম এলটি প্যানেল অন, এলটি প্যানেল অন থেকে সার্কিট 6 হয়ে পেজ নাম্বার এত থেকে আসছে, মানে আমার পেজ নাম্বার দেওয়া আছে, এই পেজ থেকে আমাদের এখান থেকে আসছে তিনটা লাইন হয়ে। দেখেন এখানে তিনটা দাগ কার্ড আছে, মানে তিনটা লাইন হয়ে
তিনটা তার আসছে এখানে এসে আমাদের 40 অ্যাম্পিয়ার টিপি হয়ে এমসিবি হয়ে আমরা অ্যাডজাস্ট করা আছে 28 অ্যাম্পিয়ারে জাস্ট এমসিবি হয়ে মানে এমসিসিবি মোল্ডেড সার্কিট ব্রেকার হয়ে আমাদের আসে একটা বাস বারে এখানে একটা বিশাল একটা বাস বার আছে যেটা হচ্ছে আমাদের 75 অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করে কপার টিপিএনএন ই বাস বার এটা হচ্ছে 8x6 এর একটা বাস বার এটা হ্যাঁ এই বাস বার হয়ে আমাদের একটা 6 অ্যাম্পিয়ার এসপি মানে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এটা হয়ে এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার হয়ে আমাদের একটা লাইন আসছে সেই লাইনে কিছু ইনফরমেশন দেওয়া আছে এই লাইনটা একটা কেবল আসে জাস্ট একটা কেবল যেটা হচ্ছে শুধুমাত্র ফেজ এখানে এসে দেখেন 2x1C 2.5 mm স্কোয়ার মানে হচ্ছে দুইটা একটা হচ্ছে নিউট্রাল একটা হচ্ছে ফেজ 2.5 mm স্কোয়ার বিওআই কেবল যেটা হচ্ছে ডোমেস্টিক কেবল আমরা বলি বাসা বাড়িতে যেটা ইউজ করি বিওআই কেবল এটা হচ্ছে বিওআই আরএফএল এর কেবল নিয়ে স্যার বিওআই আরএফএল এস কেবল প্লাস 1x1C মানে একটা কেবল 4 mm স্কোয়ারের বিওআই আরএফএল কেবল এটা হচ্ছে ইসিসি মানে আর্থের জন্য আর্থিং এর জন্য একটা কেবল ইউজ করি জাস্ট এখানে তিনটা তার আসছে একটা হচ্ছে ফেজ একটা নিউট্রাল আর একটা হচ্ছে আর্থিং আর এখানে একটা দাগ মানে এটা সিঙ্গেল ফেজ আর যদি তিনটা দাগ থাকে তাহলে 3 ফেজ লাইন বুঝাইতো এখন দেখেন এসএলডি দিয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে আসলে কোথা থেকে কোথায় লাইন গেছে এখন এই লাইনটা কোথায় আসছে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে যে এস বি সুইচ বোর্ড এস অন মানে এই যে এস অন নামে যে সুইচ বোর্ড আছে সেটা আমরা এই লাইনটা চলে গেছে দেন আমাদের হচ্ছে এটা S25 GP এইগুলা হচ্ছে অ্যাড্রেস মানে আমাদের হচ্ছে ওই লোকেশনে দেওয়া আছে হ্যাঁ যে এই লোকেশনে আমাদের এই লাইনটা গেছে এটা হচ্ছে কোন কোন জায়গায় আছে সেটা ওইখানে আমাদের সুন্দরভাবে দেওয়া আছে ইস্ট স্টেয়ার এরিয়া ইস্ট ইস্ট এরিয়া ওই এরিয়ার নাম হচ্ছে এটা আমাদের এই প্রজেক্টটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির জন্য ইউজ মানে করা হয়েছিল আর কি জাস্ট ওইখানে যে এরিয়া বা যে লোকেশন আছে সেই লোকেশনের কথা বলা হয়েছে আর এই কেবলের ডিস্টেন্স হচ্ছে 0.69696 সরি মানে এইটা সরি ডিস্টেন্স বলতেছে এটা হচ্ছে ওয়াট এখানকার এই যে লোডগুলো আছে লোডের পাওয়ার কতটুকু পাওয়ার হচ্ছে প্রায় 700 ওয়াটের মতো আর কি মানে 0.696 কিলোওয়াট মানে 700 ওয়াটের মতো লোড এই লাইনে ইউজ করবে সেই 700 ওয়াটের লোডের জন্য আমরা সর্বনিম্ন যে সার্কিট ব্রেকারটা সেটা আমরা ইউজ করছি সেটা কত 6 অ্যাম্পিয়ার এসপি মানে আমাদের সিঙ্গেল মানে মিনি যে সার্কিট ব্রেকার যেটা সেটা হচ্ছে সর্বনিম্ন হয় 6 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার আমরা ইউজ করছি এই লাইনের জন্য সেম ভাবে প্রত্যেকটা এসএলডি আমাদের এইভাবে করা আছে লোকেশন দেওয়া আছে দেন কেবল ইনফরমেশন দেওয়া আছে আর এখানে কি ধরনের সার্কিট ব্রেকার ইউজ করছি সেটা আর এটা হচ্ছে মেইন বাসবার এই বাসবারটা কোথা থেকে আসছে এই যে 40 এম্পিয়ার সার্কিট ব্রেকার হয় এই বাসবার আসছে এই বাসবারের ইনফরমেশনগুলো আমাদের এখানে রাখতে হয় হ্যাঁ যে এখানে কিরকম ভাবে আছে এটা রাখতে হয় দেন এই যে ঘর যেটা দেখতেছেন আমি যে সিলেক্ট করি এই যে নীল কালার যে সিলেক্ট হয়ে গেল এই ঘরটা হচ্ছে একটা কি এটা হচ্ছে ডিবি বোর্ড একটা ডিবি বোর্ড এই যে ইনফরমেশন দেওয়া আছে ডিবি জিই জিআর এফআই মানে এটা একটা মানে লোকেশনের দেওয়া আছে যে এটা হচ্ছে একটা ডিবি আর এই ডিবিটা অবশ্যই কি আর্থিং রাখতে হবে যে এখানে এই ডিবি বোর্ডটা আর্থিং করা আছে এখানে আমাদের রাখতে হবে যে এটা ডিবি বোর্ড আর্থিং করা আছে সেটা কিভাবে কি সাইজ কেবল দিয়ে সেটা এখানে উল্লেখ আছে যেমন একটা কেবল সেটা হচ্ছে 4 mm স্কোয়ার মানে 4 RM এর কেবল বিওআই আরএফএল এস কেবল ফর ইসিসি মানে আর্থ কন্টিনিউটি কন্ট্রাক্টর মানে হ্যাঁ কন্ডাক্টর এই কেবল দিয়ে আমাদের হচ্ছে এই আর্থিংটা করা আছে তো এই তো ইনফরমেশন গুলো সব সহজে এইভাবে বোঝা যায় আর এখানে যে কেবলটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 4x1C 10 mm স্কোয়ার মানে আমাদের এই কেবল মেইন কেবল যেটা আসছে বাসবারে যেটা ঢুকছে সেটা হচ্ছে আমাদের 10 mm স্কোয়ারের কেবল তাও আমার একটা করে মানে আমাদের 3 ফেজের জন্য কয়টা তার আসছে 3 ফেজের জন্য কয়টা তার আসবে একটা হচ্ছে ফেজ সরি তিনটা হচ্ছে ফেজ একটা হচ্ছে নিউট্রাল কয়টা চারটা আর একটা হচ্ছে আর্থিং টোটাল 5টা কেবল এখানে তার মধ্যে চারটা আছে এই চারটা কোনটা এই চারটে কেবল হচ্ছে একটা ফেজ একটা নিউট্রাল সরি তিনটা ফেজ একটা নিউট্রাল এই চারটা হচ্ছে এটা আর একটা আর্থিং এর যে কেবল ইনফরমেশন সেটা আমাদের আলাদা রাখতে হয় আর্থিং এটা কেন আলাদা রাখতে হয় কারণ হচ্ছে আমরা যখন আমাদের বিএনবিসি বা এনএপি কোড মেনটেন করে কাজ করতে যাই, তখন আমরা যদি কোডটা দেখি বিএনবিসি কোডটা দেখি সেখানে লেখা আছে তিনটা ইনফরমেশন দেওয়া আছে আর্থিং কেবলের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যদি আচ্ছা আমরা যদি জিরো থেকে জিরো তো সাইজ কেবল সাইজ না 0.75 হয় জিরো থেকে তারপর জিরো লিখলাম আর কি 0 থেকে 16 mm স্কোয়ার কেবল ইউজ করি তাহলে আর্থ কেবল হবে আর্থ কেবল হবে হচ্ছে কন্ডাক্টর সাইজের সেম সেম মানে আমাদের কন্ডাক্টর সাইজ যা হবে আর্থ কেবলও সেম হবে তার মানে আমাদের কন্ডাক্টর সাইজ যদি আমাদের 4 RM হয় তাহলে আমাদের আর্থিং কেবল কতটুকু হবে মানে আমাদের যদি ফেস কেবল যদি 4 RM হয় তাহলে আর্থিং কেবলও 4 RM হবে আর যদি কন্ডাক্টর সাইজ যদি 16 RM এর হয় তাহলে আমাদের আর্থ কেবলও 16 RM এরই হবে আবার যদি কন্ডাক্টর যদি 20 RM এর হয় মানে আমাদের ফেস কেবল যদি 20 mm এর হয়
তাহলে আর্থ কেবল কত হবে? এখানে কথা হচ্ছে, আর একটা রুলস হচ্ছে, যদি আমাদের কন্ডাক্টর 16 আর এম এর উপরে চলে যায়, 16 আর এম থেকে 32 আর এম এর হয়, তাহলে আমাদের আর্থিং কেবলটা অলওয়েজ 16 mm ইউজ করতে হবে। মনে রাখেন এটা জিনিসটা, দুইটা তিনটা জিনিস চাইলে নোটও করে রাখতে পারেন। সেটা হচ্ছে, যদি 0 থেকে 16 আর এম এর কেবল হয়, তাহলে আমাদের যে ফেজ কেবল সাইজ, সেম সাইজের আর্থিং কেবল হইতে হবে। 16 আর এম থেকে 35 আর এম পর্যন্ত যদি কেবল হয়, ফেজ কেবল হয়, তাহলে আমাদের আর্থিং কেবলটা 16 আর এম হইতে হবে। আচ্ছা, আর যদি 35 আর এম এর উপরে চলে যায় আমাদের ফেজ কেবলটা, তাহলে ফেজ কেবলের 50%, মানে 1/2, মানে আমাদের 50% কেবল ইউজ করবে। যদি আমাদের ফেজ কেবল যদি 70 আর এম এর হয়, তাহলে আমাদের আর্থিং কেবল হবে 35 আর এম এর। যদি আমাদের ফেজ কেবল যদি হয় 50 আর এম এর, তাহলে আমাদের আর্থিং কেবল হবে 25 আর এম। যদি আমাদের আর্থিং কেবল 35 আর এম হয়, তাহলে আমাদের 16 আর এম হবে, কারণ এখানে বলা আছে 16 আর এম থেকে 35 আর এম পর্যন্ত আমাদের আর্থিং কেবলটা 16 আর এম হলে হবে। ওকে, ড্রয়িং ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের এসএলডি মূলত মূলত দেখানো হইলো। এরপরে যদি আসি স্লাইডে যাই আমি। আচ্ছা, এরপর ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল প্ল্যান, মানে আমরা যে বিল্ডিং এর যে পাইপ লাইন বা পিভিসি লাইনগুলো বসাই, সেই লাইনগুলোর আমাদের একটা প্ল্যান থাকতে হয়, সেটা একটা। এরপর লাইটিং প্রোটেকশন সিস্টেম, আমরা অলরেডি একটু আগে যেটা এখানে দেখেন, এটা হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম। মানে এয়ার টার্মিনাল এগুলো বসানো আছে, এক একটা এয়ার টার্মিনাল, এইগুলা মানে এক একটা এয়ার টার্মিনাল ডিস্টেন্স এখানে দেওয়া আছে। আমাদের এখানে কিছু রুলস রেগুলেশন রেগুলেশন আছে, সেগুলো হচ্ছে মেনটেন করে এখানে বসানো আছে, হ্যাঁ। সো এই ডিজাইন গুলো করতে হয়, করে রেডি রাখতে হয়, মানে আমাদের মানে লাইটিং এর স্টকগুলো ঠিকঠাক মতো আছে কিনা এগুলো দেখানোর জন্য। এরপর হচ্ছে লোড ক্যালকুলেশন, আমাদের যে লোডগুলো আছে, লোড ব্যালেন্স লোডে আছে নাকি আনব্যালেন্স লোডে আছে, বা লোড ক্যালকুলেশন কিভাবে করছে, কেবল সাইজ ঠিকঠাক আছে কিনা। তো আমাদের লোড ক্যালকুলেশন লাগবে, এটার রিপোর্ট আমাদের কি রাখতে রেডি রাখতে হয় অডিটের জন্য। এরপর থার্মোগ্রাফি সাব রিপোর্ট, আমাদের একটু আগে বলছি, যেটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড বা এসডিবি বোর্ড, ডিবি বোর্ডের প্রত্যেকটা ডিভাইসের টেম্পারেচার কেমন আছে, আমরা এই রিপোর্টগুলো রেডি রাখতে হয়। প্রতি ডাটা লগারে প্রতিদিন কিরকম টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, এগুলো আমাদের হচ্ছে রেডি রাখতে হয়। এরপরে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, যে আর্থিং রেজিস্ট্যান্স গুলো প্রতিনিয়ত মেজার করতে হয়, যে আমাদের আর্থিং রেজিস্ট্যান্স 5 ohms এর উপরে গেল কিনা, চলে গেল কিনা, এগুলো জিনিসগুলো অবশ্যই রেডি রাখতে হয়। এরপর ইনস্টলেশন টেস্ট, সরি ইনসুলেশন টেস্ট রিপোর্ট। ইনসুলেশন হচ্ছে আমরা কেবলের যে ইনসুলেশনটা মেজার করি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে, ধরেন এটা একটা কেবল, কেবলের ভিতরে এখানে হচ্ছে কন্ডাক্টর আছে, হ্যাঁ, এটুকু হচ্ছে কন্ডাক্টর। এখন এই কন্ডাক্টরের উপর যে যে কেবলটুকু আছে, মানে এটুকু যে কেবল আছে, মানে ইনসুলেশন আছে, মানে আমার কেবল তো এই যে ভিতরে এরকম ভাবে থাকে, তাই না? বাহির দিয়ে থাকে হচ্ছে আমাদের কি ইনসুলেশন। এই ইনসুলেশনের একটা নির্দিষ্ট একটা ইয়ে থাকে, কি বলে, ক্যাপাসিটি থাকে, যে আমাদের এখানে যদি ইনসুলেশনের ভোল্টেজ রেটিং যদি ধরেন 11 কেবি আছে, হ্যাঁ, এখানে 11 কেবির উপরে চলে গেলে, তাহলে আমাদের ভোল্টেজটা বাইরে থেকে আমাদের ভোল্টেজটা দেখতে পারবো। অনেক সময় দেখবেন যে একটা এমন একটা কেবল ইনসুলেশন নষ্ট হয়ে যাবে, এমন হয়েছে আপনি ধরলে শক খাবে না, কিন্তু ওখানে যদি টেস্টার ধরেন কেবল ইনসুলেশনের উপরে, দেখবেন যে টেস্টার লাইট জ্বলতেছে, নিয়ন টেস্টারটা নিয়ন লাইটে জ্বলতেছে। কেন জ্বলতেছে? কারণ আপনার ইনসুলেশন ফেল হয়ে গেছে, ওখানে ইনসুলেশন ঠিক নাই। এরকম হয় অনেক সময়। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ইনসুলেশন টেস্ট ঠিকঠাক রাখতে হবে, যে ইনসুলেশন ঠিক আছে কিনা, বা ওই কেবলের যে রেটিংটা, মানে আমাদের সব কেবলের ইনসুলেশন কি বলে মেজারমেন্ট তো সেম থাকবে না, কিছু কম বেশি আছে। এখন ওই কেবল, যে কেবলটা ইউজ করছিলেন, কোন কোম্পানির কেবল, ওই কোম্পানির এই কেবলের ইনসুলেশন মূলত কেমন ছিল, কতটুকু ছিল, এগুলো যদি জানা থাকে, তাহলে আপনার মেজার করতে সুবিধা হবে, যে আমাদের এটুকু কত টাকা থাকা উচিত। এখন এটা মেজার করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? ইনসুলেশন টেস্ট, মানে মেগার ইউজ করা হয়, বা হ্যাঁ মেগারটা এই ধরনের কিছু ইউজ করতে হয়। মানে ইনসুলেশন টেস্টার এখন ডিজিটাল যদি বেড়ে গেছে, বাট আগে হচ্ছে মেগার ইউজ করা হতো ইনসুলেশন টেস্ট করার জন্য। আচ্ছা, এখন ইনসুলেশন টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, কিভাবে করি? জাস্ট এখানে একটা কেবল, আর একটা হচ্ছে যে ইনসুলেশনের মধ্যে একটা কেবল, এই দুটো কেবল নিয়ে এসে আমরা জাস্ট মেকারের মধ্যে দিয়ে, জাস্ট মেকারটা ঘুরাইলে এখানে একটা পার্ট দেখতে পাই, যে আমাদের এই কেবল থেকে এই যে ইয়েটা আছে, মানে ইনসুলেশনের পার্টটা আছে, এই পার্টের মধ্যে রেজিস্ট্যান্স কতটুকু আছে আমরা দেখতে পাই, এখানে একটা ভ্যালু দেখতে পাই। সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ইনসুলেশন ভালো আছে না খারাপ আছে আমরা আহ, বুঝতে পারি। ওকে,
এরপর আসি ট্রান্সফরমার অয়েল টেস্ট। ট্রান্সফরমারে আমরা জানি অয়েল ইউজ করা হয়, সেই অয়েলটা হচ্ছে মূলত ট্রান্সফরমার এজ ইনসুলেশন হিসেবে কাজ করে, দেন হচ্ছে কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। এখন এই ট্রান্সফরমারটা অয়েলটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের ইনসুলেশন হিসেবে ঠিক মতো কাজ করবে না, আবার হচ্ছে টেম্পারেচার রিডিউসের জন্য ঠিকঠাক মতো কাজ করবে না। সেই ক্ষেত্রে টেম্পারেচার মানে ইয়ের কি বলে, ট্রান্সফরমার যে অয়েলটা সেটার গুণগত মান ঠিক আছে কিনা সেটা ঠিক রাখা খুবই জরুরি, এবং এটা টেস্ট রাখতে হয়, রিপোর্ট রাখতে হয়। এরপর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন অ্যান্ড প্ল্যান লেআউট। হ্যাঁ, মেশিনে যে ইনস্টল করবেন ইনস্টলেশন প্ল্যানগুলো কিরকম ভাবে আছে, বা লেআউট কিভাবে বসাবেন, কোথায় ইনস্টল করবেন, বা অল থেকে কতটুকু কতটুকু দূরে, বা কোন রুমে বসাচ্ছেন, বেসমেন্টে নাকি গ্রাউন্ড ফ্লোরে নাকি ফার্স্ট ফ্লোরে বা থার্ড ফ্লোরে, এগুলোর প্ল্যানগুলো অবশ্যই রেডি রাখতে হয়। এগুলো হচ্ছে অডিটের জন্য রেডি রাখতে হয় আর কি। এরপর ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান। আপনার যে ইন্ডাস্ট্রিতে ফায়ারের যে ফায়ার ডিটেকশন যে লেআউট প্ল্যানটা, সেই প্ল্যানটা কিভাবে করছেন, কতটুকু ডিস্টেন্স একটা স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর বসাইছেন, সেগুলো হচ্ছে আপনার রেডি রাখতে হয় সবসময়। এরপর কেবল ট্রে অ্যান্ড ইন্টারনেট লাইন লেআউট প্ল্যান। আচ্ছা, কেবলের জন্য যে লাইনটা আমরা কেবলটা ইউজ করি, বাট আমরা ইন্টারনেট লাইনের জন্য কিন্তু সেম লাইনটা আমরা ইউজ করতে পারি না। এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের যে ইন্টারনেট লাইন সেটা হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি প্রবাহিত হয়, বা কেবল লাইনের যে হাই ভোল্টেজ বা কেবল লাইনের যে ভোল্টেজটা প্রবাহিত হয়, ভোল্টেজের জন্য আমাদের কিছু কেবলের চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইন্ডাকশন নীতি অনুযায়ী কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সেই ফিল্ডের কারণে যে আমাদের ইন্টারনেট কেবল ইউজ করি সেই কেবলে আমাদের ইন্টারাপ্ট করতে পারে, যে কারণে হচ্ছে আমরা একই লাইনে মানে হাই ভোল্টেজ লাইন বা আমাদের যে থ্রি ফেজ লাইন, সেই লাইনের কেবলের মধ্যে কেবল যে যেখানে থাকবে সেখানে আমরা ইন্টারনেট লাইনটা টানতে পারি না, প্রয়োজন আলাদা একটা লাইন বা একটু দূরে লাইন টানতে হবে, বা কেবল ট্রের মাধ্যমে আপনি একটু দূর ডিস্টেন্স করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে আমরা টানতে পারি। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং ইনস্ট্রাকশন ডকুমেন্ট। হ্যাঁ, ইলেকট্রিক্যালের জন্য যে সেফটির যে ট্রেনিং করানো হয়, বা আপনার এজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইন্ডাস্ট্রিতে যদি থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে এমপ্লয়ি যারা আছে বা আশেপাশে যারা কাজ করে সহকারী হিসেবে, তাদের একটা সেফটি ট্রেনিং দিতে হয়, যে ট্রেনিং এর ডকুমেন্টস গুলো আপনার ঠিকঠাক আছে কিনা, বা যদিও ওরা সবকিছু জানে তারপর আপনাকে প্রতিনিয়ত আপনার ট্রেনিং এর মধ্যে রাখতে হয়, যে আপনার সেফটি দেওয়ার জন্য। আপনার একজন সহকর্মী ধরেন অ্যাক্সিডেন্ট করছে বা শক হয়েছে বা শক করছে, সেই ক্ষেত্রে ইলেকট্রিসিটির আঘাত খেতে এরকম কিছু আর কি। যাই হোক, এরকম হলে কি কিভাবে ওনাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিবেন, বা আমরা কাজ করার জন্য কি কি সেফটি পারপাস সেফটি নিয়ে কাজ করবো, এই ধরনের কিছু ট্রেনিং এর ব্যবস্থা থাকে। সেই ট্রেনিং গুলো রেগুলার করান কিনা বা করা হয় কিনা সেইগুলোর রিপোর্ট রেডি রাখতে হয়, এগুলো অডিটের জন্য, এগুলো ওরা দেখতে চায়। তো আমার জানার মতে এই কয়েকটা জিনিস এখানে লাগে। এর মধ্যে আমি যদি একটু মার্কিং করি, সেটা হচ্ছে দেখেন, এর একটা মার্কিং করতেছি, রেড কালার করে দেই, দেন এটা একটা লাগে, এটা একটা এলপিএস ডিজাইন, এটা একটা থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট, আর্থ রেজিস্ট্যান্স টেস্ট, ট্রান্সফরমার টেস্ট, মেশিন ইনস্টলেশন প্ল্যান লেআউট, এটা একটা ফায়ার ডিটেকশন প্ল্যান লেআউট, এটা একটা কেবল ইন্টারনেট লেআউট, এটা একটা ওকে সাবস্টেশন লেআউট, এটা একটা। দেখেন 1 2 3 4 5 6 7, সাতটা। তার মধ্যে এখানে পয়েন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12 13 14। আচ্ছা, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যে রেসপন্সিবিলিটি আছে তার মধ্যে হচ্ছে অডিটের জন্য আপনার যে কাজগুলো রেডি রাখতে হয়, তার মধ্যে এই 14টা জিনিস আমার নজরে মোটামুটি আসছে, এর বেশি থাকতে পারে কিছু, মানে ফ্যাক্টরি ওয়াইজ আর কি। এটা আমি এজ এ একটা ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য রেডি, মানে আমি এখান থেকে নিয়ে মানে রেডি করা আর কি, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য মনে করেন। বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ভাবে থাকতে পারে, কি অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য আর কি কি অ্যাড করা যায়। আপনারা লাস্টে কথা বলার সুযোগ পাবেন, আমরা যদি প্রয়োজন পড়ে আমি অ্যাড করবো, সমস্যা নেই। এখন দেখেন এই 14টা পয়েন্টের মধ্যে আমাদের সাতটাই হচ্ছে 1 2 3 4 5 6 7টা, সাতটা যে কালার যেগুলো হচ্ছে লাল লাল কালার করে দিচ্ছি, এই সাতটাই হচ্ছে আমাদের কি করতে, মানে কি অটোক্যাড ছাড়া প্রায় একদম অসম্ভব। মানে আপনি দেখেন এই সাব স্টেশন ডিজাইন করতে, ডিজাইন লেআউট করবেন, আপনি অটোক্যাড ডিজাইন ছাড়া মানে আপনার ড্রয়িং ছাড়া সম্ভব সম্ভব না। এরপর সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করবেন, সম্ভব সম্ভব না। ইএলডি লেআউট, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম ইএলডি করবেন, সম্ভব সম্ভব না, মানে অটোক্যাড ছাড়াই সম্ভব না। লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করবেন, আচ্ছা এই যে লাইটিং প্রোটেকশন সিস্টেম আমি একটু আগে দেখালাম, এই যে এই জিনিসটা, এটা কি অটোক্যাড ছাড়া সম্ভব সম্ভব না। হ্যাঁ, এরপর হচ্ছে মেশিন এন্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যান লেআউট, মেশিনে একটা মেশিন বসাবেন, দেখি সম্ভব সম্ভব না, অটোক্যাড ছাড়া সম্ভব না। ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান, অটোক্যাড ছাড়া সম্ভব না। ডিজাইনের কথা বললেই আপনার অটোক্যাড ছাড়া
কোনো কিছু সম্ভব না। দেখেন এক সাত 14টা রেসপন্সিবিলিটির মধ্যে যদি আর 7টা যদি অটোক্যাড হয়, তাহলে আজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি অটোক্যাড না জানেন, তাহলে আপনি 50% ওইখানে আপনার মানে কি বলবো, মানে আপনার ইঞ্জিনিয়ার, বিকলঙ্গ ইঞ্জিনিয়ার বলতে পারি আমি। সত্যি কথা বলতে মানে মাইন্ড করে না, মানে এটা জাস্ট বললাম আর কি। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে অটোক্যাড হচ্ছে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বলার ভাষা, ইঞ্জিনিয়ারিং এর ভাষা বলি আমরা অটোক্যাডকে, ডিজাইনিং কে ইঞ্জিনিয়ারিং এর ভাষা বলি। এখন যদি আপনি কথাই বলতে না পারেন, আপনি কাজ জানেন বা বুঝেন, সবকিছু বুঝেন, সমস্যা নেই, কথাই বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি কারোর সাথে ক্লায়েন্টের সাথে বলেন, আপনার বসের সাথে বলেন, কথা বলতে পারবেন না। তাহলে আপনি কি আপনি যে কাজটা বুঝেন সেটা বুঝাবেন কিভাবে ওনাকে? সেম ওইতে আপনার যে ইলেকট্রিক্যাল ডিজাইনিং বা ইলেকট্রিক্যাল অটোক্যাডের যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো যদি না পারেন বা এই কাজগুলো যদি না পারেন আপনি, তাহলে এই জিনিসগুলো আপনি কিভাবে ওনাদের অডিটের জন্য রেডি রাখবেন? তো আপনার অবশ্যই কারো না কারো হেল্প নিতে হবে। আর অটোক্যাড ইলেকট্রিক্যাল বা অটোক্যাডটা এর এতটা কঠিনও না যে আপনার শিখতে পারবেন না, খুবই ইজি। আপনার জাস্ট জিরো নলেজ যদি থাকে, আপনার জাস্ট শুরু করেন, কোনো সমস্যা নেই, আপনার হচ্ছে খুব সহজে শিখতে পারবেন। জাস্ট অল্প কয়েকদিনের ব্যাপার এটা, অটোক্যাডটা শেখা। হ্যাঁ, অনেকেই এমন ভাবে বোঝায় যে অটোক্যাড খুব কঠিন। আমি যখন ফার্স্ট জবে জয়েন করি, তখন আমি এক স্যারকে বলছিলাম, স্যার অটোক্যাডে কি শেখা যাবে? কয়, না না, খুব কঠিন, এটা শিখতে অনেক সময় লাগবে। আহ, তুমি অন্য কাজ করো, অন্য অনেক কিছু শিখো। বা এটা আমাকে এমন ভাবে বোঝানো হয়েছিল যে আমি অটোক্যাডটা মনে করেন যে খুবই কঠিন হিসেবে নিয়েছিলাম, কঠিন একটা সফটওয়্যার হিসেবে নিয়েছিলাম। আমি যখন শেখা শুরু করি, তখন জানতে পারলাম যে অটোক্যাড এত ইজি। বা এত ইজি জিনিসটাকে আমরা ভয় পেয়ে আমরা দূরে দূরে থাকি, যে আমরা হয়তো বা একটু সময় নিয়ে শিখতে হবে, বা আমি এখন না, পরে প্রিপারেড নেই, পরে প্রিপারেশন নেই, এভাবে শিখতে শিখতে মানে একটু ডিলে করি আর কি, যে হয়তো বা একটু লেট হবে। যাই হোক, অটোক্যাড খুব একটা কঠিন জিনিসটা, খুবই সহজ জিনিস, যেটা হচ্ছে আপনারা সাহস করে ধরলে আপনারা খুব সহজে শিখে যাবেন অল্প কয়েকদিনের মধ্যে। আর অ্যাডভান্টেজের সাথে থাকলে তো কোনো কথাই নাই। হুম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে অটোক্যাডের যে কোর্সটা, এই কোর্স আমরা কি কি শিখবো। হাউস ওয়ারিং এর জন্য যে জিনিসগুলা, মানে হাউস ওয়ারিং কিভাবে করবো, এটা এই জিনিসগুলো শিখতে পারবো। তারপর ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং কিভাবে করব, প্ল্যান কিভাবে করব। এরপর কন্ট্রোলিং এন্ড পাওয়ার সার্কিট, আমরা ইন্ডাস্ট্রিতে ডিবি বোর্ড বা এমডিবি বোর্ড বা কন্ট্রোল প্যানেল বলি, সেই প্যানেলগুলোর যে পাওয়ার সার্কিট বা কন্ট্রোল সার্কিট কিভাবে করবো, এই ডিজাইনগুলো শিখবো। এরপর ডিজাইন সাবস্টেশন কিভাবে ডিজাইন করতে পারবো ক্যালকুলেশন সহ, বা বিএনবিসি রুলস অনুযায়ী। এরপর এসএলডি করবো কিভাবে বিএনবিসি রুলস অনুযায়ী। এলপিএস ডিজাইন করবো কিভাবে, তারপরে প্ল্যান, মানে মেশিন ইনস্টলেশন করবো কিভাবে, মেশিন ইনস্টলেশন প্ল্যান। তারপর লোড ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন। লোড ক্যালকুলেশনের জন্য আমাদের আলাদা একটা স্লাইডই আছে, যে স্লাইডে থেকে আমরা টোটালি সবকিছু জানতে পারবো আর কি। সমস্যা নেই, আপনাদের সবই প্রোভাইড করে দেবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমি কিছু ডিজাইন দেখাই আপনাদের। এটা হচ্ছে একটা গেল। এরপরে যদি আমি থ্রি ডি মডেলিং এর কিছু একটা দেখাই। দেখেন এখানে একটা থ্রি ডি ডিজাইন দেওয়া আছে সুন্দরভাবে। এটা তো সিম্পল সিম্পল একটা ডিজাইন। আমরা হচ্ছে যদি চাই যে না, আমরা হচ্ছে একটা পুরো সাব স্টেশন থ্রি ডি মডেলিং করবো, সম্ভব। অসম্ভব বলতে কিছু নাই। এখান থেকে হচ্ছে কিছু সমস্যা, শো ট্যাপসে গিয়ে ভিউতে যাই। দেখেন আমরা চাইলে কিন্তু চারপাশ থেকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই যে এই জিনিসটা আসলে কিভাবে আছে। এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, এখানে একটা মিটার, তারপর এখানে সিলেক্টর সুইচ, এখানে ইন্ডিকেটর লাইট গুলো দেওয়া আছে। এভাবে ডিজাইন করা যায় সহজে। এবং ভিতরে কি আছে যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট কি করতে হবে, এটা আমরা একটু সরাই দিই বা ডিলিট করে দিই। দেখেন এখানে হচ্ছে আমাদের বাস বার দেওয়া আছে ভিতরে, তারপর এখানে সার্কিট ব্রেকার এভাবে দেওয়া আছে এভাবে। ওকে। আচ্ছা, অটোক্যাড সম্পর্কে তো অনেক কিছু বললাম, বাট অটোক্যাড সম্পর্কে মানে এখানে যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সম্পর্কে খুব একটা বলা হয় না, আমি একটু বলি। দেখেন এখানে একটা অটোক্যাডের যে সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে, প্রথমে হচ্ছে আমি এখানে অন করার পরে আমাদের এইভাবে আসবে। এইভাবে আসলে অটোক্যাড সফটওয়্যারটা আপনার অ্যাডভান্টেজ বিডি পক্ষ থেকে পেয়ে যাবেন ফ্রি ভাবে, ক্র্যাক ভার্সনটা পেয়ে যাবেন আপনারা, সমস্যা নেই। মানে যে কেউ ইনস্টল করতে পারবেন, ইনস্টলেশন প্রসেস সহ আমাদের সবকিছু দেওয়া থাকবে বা দিয়ে দিবে, সমস্যা নেই। ওকে। এখন এখান থেকে স্টার্ট করলে আমাদের হচ্ছে ড্রয়িংটা স্টার্ট হয়ে যায়। স্টার্ট হওয়ার পর তারপর এখানে হচ্ছে ড্র টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, লেয়ার, ব্লক, প্রপার্টিজ। আমরা মূলত এই যে হোমের যে জিনিসগুলো আছে, মানে রিবন গুলো আছে, এই রিবন থেকে আমরা ড্রয়িং গুলো করতে পারি খুব সহজে।
এখানে হচ্ছে ডট টুলবারের মধ্যে আমাদের যে জিনিসগুলো আছে, লাইন, পলিলাইন, সার্কেল। এই সার্কেলের মধ্যে আবার বিভিন্ন ধরনের সার্কেল আছে। এরপর এখানে আছে আর্ক, আর্কের মধ্যে বিভিন্ন ধরনের আর্ক আছে। তারপর আছে এখানে একটা রেক্টেঙ্গল। তারপর হচ্ছে এখানে ইলিপস। এরপর হচ্ছে এখানে হ্যাচ। হ্যাচ হচ্ছে কোনো একটা জায়গায় ফিল আপ করতে গেলে আমাদের হ্যাচ গুলা লাগে আর কি। হুম। ধরেন আমি একটা ডিবি বোর্ডের ফন্ট সাইজটা ড্র করবো, তাহলে আমাদের কি করতে হবে, একটা একটা সাইজে আমাদের একটা সাইজ নিতে হবে এরকম। দেন আমি একটা সার্কেল নিব যেটা হচ্ছে ইন্ডিকেট করবে। হুম, এতটুকু, এতটুকু। এখন এই জিনিসটা কপি করবো আমি, বারে বার তো আমি সার্কেল ড্র করতে যাব না। এটা হচ্ছে অটোক্যাডের সবচেয়ে সুবিধা, মানে কপি করার জন্য। এই যে কপি, অথবা এই যে এখানে যে মডিফাই টুলবার আছে, মডিফাই টুলবার থেকে জাস্ট আমি কিন্তু কি করব, কপি। কপি কমান্ড নিয়ে জাস্ট অবজেক্টে সিলেক্ট করব, দেন ইন্টারফেস করব। এইখান থেকে আমরা যেখানে ক্লিক করে এখানে একটা বসাবো, দেন এখানে একটা বসাবো। ওকে। এখন ধরেন এখানে একটা মিটার বসাবো, আমি মিটারের জন্য আমি একটা রেক্টেঙ্গল নিব এবার। দেন এটাই কপি করব, এইখান থেকে কপি করব, কপি করে জাস্ট এটা, আচ্ছা সরি রোটেটে চাপ লাগছে আর কি, সিলেক্ট করব। দেন হচ্ছে কপি, সরি মিররে চাপ লাগছে, সিলেক্ট করব, দেন হচ্ছে কপি। যে কোনো একটা বেস পয়েন্টে ধরে আমরা জাস্ট এই দিকে নিতে পারি। আবার এখানে কিছু অপশন আছে যেগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি। যেমন দেখেন আমি সব দিকে নিতে পারতেছি, আমি এই দিকে নিলে আমাদের বাঁকা বসতে পারে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখান থেকে অর্থ মোডটা অন করে জাস্ট আমি যদি এখানে বসাই, তাহলে দেখবো আমাদের বসে গেছে। এখন এইখানে কমান্ড থেকে বের হওয়ার জন্য আমি কিবোর্ড থেকে ইএসসি প্রেস করলে আমাদের কমান্ড ছেড়ে দিবে। দেন আমি যদি চাই যে না, আমি আর একটা এখানে সার্কিট ব্রেকার বসাবো, দেন আমি আর একটা নিয়ে নিই, দেন আমি আর একটা, ওকে এবার নিলাম, এটা একটা সার্কিট ব্রেকার ধরলাম। এখন এটাকে আমরা কালার করতে চাচ্ছি, বিভিন্ন কালারে কালার করতে চাচ্ছি, তাহলে কি করবো, এই যে হ্যাশে থেকে হ্যাশ নিব, হ্যাশ ক্লিক করে then এখান থেকে ডিবি বোর্ডে যে কালার গুলো হয় মূলত এই ধরনের কালার, জাস্ট এখানে বসাই দিব। জাস্ট এখান থেকে সলিড কালার নিয়ে এখানে বসাবো। কিবোর্ড থেকে এসি পেস করে বেরিয়ে যাবে, বাট এগুলো আমাদের কালার করতে হবে, বিভিন্ন কালার দিতে হবে। তো এখান থেকে সলিড কালার নিয়ে এই যে রেড কালার এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, দেন কিবোর্ড থেকে এসি প্রেস করে বেরিয়ে যায়। যেহেতু তিনটে একটা আমাদের হ্যাশ, সেখানে হ্যাশ সেপারেট করতে হবে এই অপশন থেকে, সেপারেট হ্যাশ। হ্যাঁ। এরপরে এটা কালার চেঞ্জ করে দিতে পারি আমরা এখান থেকে, রেড গিয়ে আমরা ইয়েলো করে দিতে পারি। তারপর এটা এখান থেকে ব্লু করে দিতে পারি। তারপর আমরা আবার এখান থেকে কালার চেঞ্জ করে, সরি, ব্লু করে দিতে পারি। হ্যাঁ। এখন আমি আবার এই যে এইগুলো ফিল আপ করার জন্য ধরলাম এইখান থেকে আবার হ্যাশে যাব, গিয়ে কালার নিব হচ্ছে ধরলাম এই কালারটা নিয়ে আমি জাস্ট এইটা আর এটা ফিল আপ করে দিই। আর এগুলো কালো কালার থাকুক এইভাবে। দেখেন এটি একটা ডিবি বোর্ডে যে ফন্ট সাইজটা আমরা খুব সহজে কিভাবে ড্র করতে পারলাম, জাস্ট কালার টালার দিয়ে এখানে মডিফাই টুলবার, ড্র টুলবার, জাস্ট হোম পেজে থেকেই সবকিছু ড্র করা সম্ভব। কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য যে, মানে এই অটোক্যাড ইলেকট্রিক্যালটাই কেন? আচ্ছা, একজনের কোশ্চেন করছেন হচ্ছে আর্থ টেস্টার আচ্ছা মেগারটা কি একই না? আমি এটা কোশ্চেনটা একটু লাস্টে দিচ্ছি, আমি সমস্যা নেই। দেখেন এইখানে যে ডিজাইনিং যে জিনিসগুলো আছে, ডটগুলো মডিফাইড এটা কি ইলেকট্রিক্যাল, অটোক্যাড ইলেকট্রিক্যালে, বাট আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল আর সাধারণ অটোক্যাড যেটা, এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা ট্যাব মাত্র, সেটা হচ্ছে এই যে স্কিমেটিক ট্যাব। এই যে স্কিমেটিক ট্যাবের আন্ডারে যখন যাবো আমি, তখন দেখবো যে এখানে আইকন মেনুর ভিতরে আবার যদি যাই, সেক্ষেত্রে দেখবো এখানে হচ্ছে কিছু ট্যাবস আছে, যেমন পুশ বাটন, সিলেক্টর সুইচ, ফিউজ, রিলে, টাইমার, মোটর কন্ট্রোল, তারপরে আছে লাইট, সবকিছুর ভিতরে এই সবই দেওয়া আছে। যেমন আমি যদি একটা পুশ সুইচ নেই, পুশ সুইচের ভিতরে যাবো, যাওয়ার পরে একটা পুশ সুইচ যেমন এটা নিলাম, স্টার সুইচ নিয়ে জাস্ট এখানে কাজ করে বসাইতে পারবো। জাস্ট এখান থেকে ওকে করে দিই, দেখেন এখানে বসে গেছে। হ্যাঁ। এইভাবে হচ্ছে আমরা ডিজাইন না করে আমরা নিতে পারি। আবার যদি চাইতাম যে না এটা আমি ডিজাইন করবো সুন্দরভাবে, তাহলে আমরা কি করতাম, তাহলে যে হোমে যেতাম, হোমে থেকে আমি একটা সার্কেল নিব, সার্কেল নিয়ে এখানে একটা রেক্টেঙ্গল সার্কেল নিব, দেন এটা কপি করব, কপি করে জাস্ট এখানে রাখবো, দেন একটা লাইন নিব, একটা লাইন নিব, দেন ওকে, দেন এখান থেকে একটা লাইন
আবার একটা লাইন নিব, লাইন নিয়ে যে মিডল পয়েন্টে স্ন্যাপ কার্সরটা অন করে দিয়ে মিডল পয়েন্ট থেকে একটু উপরে যাব, গিয়ে ইন্টারফেস করব। এরপর কার্সরটা বন্ধ করে দিব। এরপর হচ্ছে আর্ক নিব, অর্থ মোডটা বন্ধ করে দিয়ে, এটা হচ্ছে মিডল পয়েন্ট আমাদের, সরি অর্থ মোডটা, স্ন্যাপ কার্সরটা অন করে দিয়ে এটা একটা, এটা একটা। এখানে আমাদের চাইলে আমরা এভাবে ডিজাইন করে নিতে পারি নিজের নিজের মতো করে, কিন্তু আমাদের এটা ডিজাইন করতে কতক্ষণ লাগলো, আর আমাদের যদি ইনবিল্ট থাকে সিমেট্রিক ডিজাইন যদি ইনবিল্ট থাকে, সেটা নিয়ে আসতে কতক্ষণ লাগছে আমাদের। জাস্ট এখানে গিয়ে পুশ সুইচে গিয়ে এনাতে নিয়ে আমি জাস্ট এভাবে বসা দিতে পারি খুব সহজে। এখান থেকে ওকে করে দিই, এখন খুব সহজে বসে গেছে। আমাদের ডিজাইন করতে সময় লাগতেছে, বাট এটা ডিজাইন করতে সময় লাগতেছে না। তাহলে আমরা তো ইলেকট্রিক্যাল বা ভার্সনটা ইউজই করি শুধুমাত্র এই স্কিমেটিক টাইপের জন্য। আমরা তো ওয়্যার কানেকশন করতে জাস্ট এই ওয়্যার নিয়ে জাস্ট এখান থেকে আমরা, যদি এই ভার্সনে না থাকতো, যদি শুধু অটোক্যাড থাকতো, তাহলে আমরা কি করতাম, জাস্ট এখান থেকে লাইন নিয়ে এইখানে কানেকশন করে এখানে কানেকশন করে এইভাবে আমরা যাইতাম। বাট এই স্কিমেটিক টাইপটা থাকার সুবিধা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের ম্যাক্সিমাম ইকুইপমেন্ট আমাদের এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি খুব সহজেই। ওকে, এরপর চাইলে আমরা যদি নিজস্ব কাস্টমাইজ করে আমরা ডিজাইনগুলো করে রাখতে পারি, ডিজাইন করে সেভ রাখতে পারি, সেভ রেখে এটা ফিউচার ইন ফিউচার যে কোনো প্রজেক্টের জন্য আমরা ইউজ করতে পারি। সেম ভাবে আমরা এখানে একটা প্রজেক্টের জন্য আমরা ব্লকে অ্যাড করে রাখতে পারি, যে একটা ডিজাইন করে আমরা সেই জাস্ট এখানে রাখবো। যদি আমি একটা সেলিং ফ্যান ডিজাইন করি, একটা ফ্যান ডিজাইন করে তো বারবার আমি ডিজাইন করবো না, জাস্ট দেখাই। প্রথমে একটা রেক্টেঙ্গল নিই আমি, হ্যাঁ, ধরলাম একটা ফ্যানের একটা পাখা, এটা একটা পাখা আমি এখান থেকে কার্ভ করে সুন্দরভাবে ডিজাইন করে নিব। হুম। এরপর আমি আর একটা রেক্টেঙ্গল নিব, এটা। এখন এই যে বাড়তি অংশগুলো এগুলো হচ্ছে ট্রিম করব, ট্রিম করব কোথায়, এই যে ট্রিমের একটা অংশ আছে ট্রিম। দেন আমি এবার ইন্টারফেস করব, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন জাস্ট এগুলো কেটে দিব যেগুলো হচ্ছে প্রয়োজন নেই। দেন এটা, এটা, এটা কাটবো, এটা কাটবো, এটাও কাটবো। দেন এখানে ডাবল পয়েন্ট আছে, এগুলোও কাটবো আমি। দেন এটাও কাটবো। দেখেন আমাদের একটা পাখা হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই পাখাটা একটু মুভ করে নিই, মুভ করে একদিকে নিই, ওকে। এখন এই পাখাটা আমি হচ্ছে অনেকগুলো করবো, সেই কারণে আমি যাবো কোথায়, এই যে মোটিভেট টুলবার আছে না, মোটিভেট টুলবার এখানে অ্যারোতে ক্লিক করবো। দেন পোলারে ক্লিক করবো, ক্লিক করে আমি জাস্ট এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখবো যে এইখানে সব চেঞ্জ হয়ে গেছে, এখানে 6টা পাখা চলে আসছে। বাট এখানে 6টা আসছে কেন, কারণ আমাদের আইটেম এখানে 6টা লেখা আছে। এখানে জাস্ট আমি কি করে দেবো, 3 করে দিব। 3 করে দিয়ে এখানে বাইরে একটা ক্লিক করবো, দেখবো 3টা পাখা হয়ে গেছে। এখন এখন জাস্ট কিবোর্ড থেকে এসি বেস করে বের হয়ে যাবো, গিয়ে আমরা জাস্ট এখানে একটা সার্কেল ডিজাইন করবো। সার্কেল নিয়ে জাস্ট এখান থেকে এখানে ডিজাইন করে দিই। দেখেন আমি ভিতরের গুলো এগুলো হচ্ছে আমাদের ডিলিট করে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রিম করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ট্রিম করে হবে না। কেন হবে না, কারণ একটা এর এর মধ্যে আছে। যদি আমি এটা ক্লিক করি, দেখেন আমাদের টোটালি এর এর মধ্যে নিয়ে যাচ্ছে। এই এর থেকে বের হওয়ার উপায় কি, বের হওয়ার উপায় হচ্ছে যে মডিফাই টুলবার যেটা আছে সেটা, সেখানে একটা এক্সপ্লোর নামে একটা কমান্ড আছে। সো এক্সপ্লোরে ক্লিক করতে হবে, ক্লিক করে আমরা যদি দেখি এখন এটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন এখন জাস্ট আমি ট্রিম করলে নিতে পারি। ট্রিম কমান্ড নিলাম, দেন ইন্টারফেস করব। তারপর এটা ক্লিক করব, এটা ক্লিক করব, এটা, 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 এটা। ভিতরে এটা ডিজাইন হিসেবে রাখতে পারেন, আর যদি না রাখতে না চান তাহলে আমাদের সব সিলেক্ট করে ব্যবহার দিতে পারেন। জাস্ট যদি ডিলিট না হয় সেক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে এসি প্রেস করে বের হয়ে যাবেন, বের হয়ে গিয়ে পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যাবে। এই তো আমাদের সুন্দরভাবে একটা সিলিং ফ্যান হয়ে গেল, রেডি হয়ে গেল। জাস্ট এটা পরে একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জি প্রেস করতে হবে, জি প্রেস করে গ্রুপ, দেন এন্টার। এই তো একটা সিলিং ফ্যান হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এইভাবে হচ্ছে আমরা খুব সহজে ডিজাইন করতে পারি। ডট টুলবার, মডিফাই টুলবার, অ্যানোটেশন টুলবার, এগুলো নিয়ে আমাদের কাজ করতে পারি। দেন স্কিমেটিক ট্যাবটা নিয়ে কাজ করব। এরপর প্রজেক্ট ম্যানেজমেন্ট ভিউ থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মডিফাই করতে পারি, যে কোন জিনিসটা আমাদের লাগবে, কোন জিনিসটা লাগবে না। জাস্ট ড্রয়িং এর জন্য আমাদের মেইনলি হোম পেজে যেগুলো আছে এগুলো, আর এই যে এখানে যে অপশন কিছু বার আছে এগুলা, এগুলো মূলত কাজে লাগে। বাকিগুলো হচ্ছে জাস্ট অটোক্যাডে কন্ট্রোল করার জন্য, বিভিন্ন ভাবে আমাদের কাস্টমাইজ করার জন্য। আবার দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখানে যে রিবন গুলো আছে, এই রিবন গুলো অনেক সময় নাও থাকতে পারে বা প্রবলেম পড়তে পারেন। সেটা হচ্ছে কিভাবে, আর আই ডবল বি রিবন ক্লোজ যদি দেই, দেখেন এখানে কোনো কিছু নাই, এখন এটা হারায় গেছে। এখানে নিয়ে আসবেন কিভাবে, জাস্ট কিবোর্ড থেকে লিখবেন আর আই ডবল বি,
রিবন, দেন এই যে রিবনের মধ্যে ক্লিক করলে আমাদের রিবনগুলো চলে আসবে। এটা অনেক সময় অ্যাজ ডিজাইন হিসেবে, অটোক্যাড ডিজাইন হিসেবে আপনি মনে করেন ইন্টারভিউ দিতে গেছেন, এগুলো থাকবে না, এগুলো ওরা এইভাবে উঠাই দিবে বলবে যে আপনি কাজ করেন। হ্যাঁ, তখন এগুলো নিয়ে আসবেন কিভাবে বা আপনি কাজ করবেন কিভাবে, এগুলা এক্সপার্টিস্ট হিসেবে আপনার টেস্ট করার জন্য দিয়ে থাকে আর কি। এরপরে ধরেন এখান থেকে হোম পেজটা উঠে দিচ্ছে, যে হোম পেজ নামে কোনো অপশন থাকবে না। যেমন আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে ট্যাবসে গিয়ে হোমে ক্লিক করলাম। এখন হোমে তো আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন ছিল, এখন তো হোমেই পাচ্ছি না, হোমে যাবো কিভাবে? জাস্ট এটা সলভ করার ওয়ে হচ্ছে এইখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্যাবসে যাব, ট্যাবসে গিয়ে জাস্ট হোমে ক্লিক করলে দেখবো যে হোম বাটন চলে আসছে। জাস্ট এখন হোমে যদি যাই তাহলে দেখবো যে এখানে সবগুলাই চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলা শেয়ার করা হবে অবশ্যই। আপনাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। আর ইভেন আমাদের সেমিনার যে হচ্ছে সেমিনারের ভিডিওটা আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন সম্পর্কে কথা বললাম। আহ, আর আমাদের যে এইখানে আসলে কি কি শিখতে পারবেন আপনারা আশা করি খুব সহজে বুঝতে পারছেন। আমি আরো কিছু দেখাই আপনাদের, সেটা হচ্ছে আহ, এইখান থেকে যদি আমি অন করি সাবস্টেশন, দেখেন এইখানে একটা পুরো একটা প্ল্যান দেওয়া আছে। এখানে এই প্ল্যানের মধ্যে আবার এখানে একটা সাব স্টেশনের যে রুমটা সেটা দেওয়া আছে। এখন এখানে সাব স্টেশন, এটা একটা সাব স্টেশনের রুম আবার। হ্যাঁ, এই সাব স্টেশনের রুম হচ্ছে এখানে একটা জেনারেটর বসছে, এখানে একটা জেনারেটর, দুটার মধ্যে জেনারেটর, তারপরে এখানে এইচটি মিটার প্যানেল, এরপর হচ্ছে এখানে এবিআর বসানো আছে, দেন হচ্ছে এটা ফ্লোর, একদম গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে আমাদের এটা বসানো আছে। দেন তার টপ ফ্লোরে আছে হচ্ছে, মানে ফার্স্ট ফ্লোরে, মানে গ্রাউন্ড, সরি এটা গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে সাব স্টেশনের হচ্ছে বিসিবি 2, মানে বিসিবি অন, বিসিবি মেইন, তারপর হচ্ছে আমাদের কাছে বিসিবি 2, তিনটা বিসিবি আছে এখানে। দেন হচ্ছে আমাদের একটা সাবস্টেশন, একটা ট্রান্সফরমার, এটা একটা ট্রান্সফরমার, মানে একটা এক্সট্রা হিসেবে রাখছে এখানে। দেন এটা হচ্ছে আমাদের এলটি প্যানেল চলে গেছে, এই এলটি প্যানেল হয়ে আমাদের এখানে আসছে এলটি প্যানেল, LT3 2 1 4, মানে 1 2 3 তারপরে 4, এটা সিরিয়ালিং করা আছে এভাবে আর কি। জাস্ট এইখান থেকে আবার যে ইমার্জেন্সি এলটি প্যানেল যেটা আছে সেখানে আসছে এখানে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ফ্লোরের রাইজার হয়ে, মানে এটা রাইজার হয়ে আমাদের উপরে বিভিন্ন ফ্লোরে ফ্লোরে চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের লেআউট প্ল্যান, মানে আমাদের ইনস্টলেশন প্ল্যান আর কি। কোথায় কোন জিনিসটা কতটুকু দূরত্বে বসবে, এই ডিস্টেন্স গুলো কোথায় দেওয়া আছে এখানে দেখেন, 1 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 11 ইঞ্চি, তারপর 6 ফিট পরে, 2 ফিট 2 ইঞ্চি পরে আমাদের এখান থেকে শুরু হয়েছে। তার টোটালটা যোগ করলে আমরা এই ওয়াল থেকে এই ট্রান্সফরমার কতটুকু ডিস্টেন্সে বসছে সেটা আমরা পেয়ে যাবো খুব সহজেই। তো এইভাবে হচ্ছে আমাদের মূলত প্ল্যানগুলো করা হয়, এগুলো আপনারা শিখতে পারবেন খুব সহজে, কোনো সমস্যা নেই। আর আমরা যদি দেখাই এখানে হচ্ছে কোর্স আউটলাইন যদি দেখি, আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল কোর্স আউটলাইনটা যদি দেখি, সেটা তো অটোক্যাড অ্যাপ্লিকেশন বাটন, মানে আমাদের যে একটু আগে দেখলাম যে অটোক্যাডের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কাস্টমাইজ করা যায়, এই কাস্টমাইজ থাকে না অনেক সময়, বা আপনার এগুলো প্রবলেম ফেস করবেন। প্রবলেমগুলো কি কি হতে পারে, আমাদের সমস্ত প্রবলেমগুলো নিয়ে প্রথম ক্লাসগুলো মোটামুটি দেখানো হয়ে যাবে। এরপর যদি প্রবলেম পড়ে সেক্ষেত্রে লাইফ টাইম সাপোর্ট পাবেন অ্যাডভান্টেজের পক্ষ থেকে, সমস্যা নেই। এরপরে যদি দেখি, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। টুলবার নিয়ে আলোচনা করবো। তার টুলবারের মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের যে রিবন গুলো দেখলাম, এই রিবন গুলো নিয়ে আলোচনা করা হবে। তারপর বি পোর্ট কন্ট্রোল, আমরা বি পোর্টটা কোনটা সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেভিগেশন বার, বা ভিউ পোর্ট হচ্ছে যেটা ভিউ কিউব। টোটালটাকে ভিউ পোর্ট বলে। ভিউ পোর্টটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে, এগুলো দেখবো প্রথম ক্লাসে। দেন হচ্ছে ভিউ কিউব, ইউসিএস আইকন, কমান্ড লাইন। দেখেন এখানে নিচে কিছু জিনিস আছে যেটা হচ্ছে কমান্ড লাইন। আমরা এখানে কমান্ড দিয়ে কাজ করতে হবে। যেমন একটা লাইন লিখবো, তখন কি করবো, আমরা কমান্ডে জাস্ট এল লিখলেই আমাদের দেখবো লাইন চলে আসছে, বা লাইন লিখলে লাইন চলে আসছে। এখানে কমান্ড, তারপর হচ্ছে ইউসিএস আইকনটা হচ্ছে যে আমাদের এটা। আমরা যদি সিঙ্গেল পেজে যাই, সরি 2D তে যাই, তাহলে দেখবেন যে এই যে ওয়াই দেখতেছেন, এক্স দেখতেছেন, এটা হচ্ছে ইউসিএস আইকন। আবার যদি 3D তে যাই, তখন দেখবেন যে এটা হচ্ছে তিনটা অ্যাক্সিস দেখাচ্ছে, X Y Z। মানে আমাদের 3D বোঝানোর জন্য থ্রি ডাইমেনশন, মানে এক্স একটা ডাইমেনশন, ওয়াই একটা ডাইমেনশন, এক্স একটা, সরি জেড একটা ডাইমেনশন, 3 ডাইমেনশনের 3টা ভিউ আমরা ইউসিএস আইকনে দেখতে পারি। তো এগুলো হচ্ছে ইউসিএস আইকন। আচ্ছা, দেন আমরা দ্বিতীয় ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে অটোক্যাড অ্যাপ্লিকেশন উইন্ডোজ কাস্টমাইজিং। হ্যাঁ, অটোক্যাডের যে
ইন্টারফেসটা সেটা কিভাবে কাস্টমাইজিং করে নেওয়া যায় নিজের মতো করে, বা কোনটা করলে বেটার হয় সেটা আমরা দেখবো। তারপরে মেনু বার কিভাবে অন অফ করতে পারি, বা টিক্স শিখবো আর কি, মেনু বার কিভাবে অফ করে কাজ করবো, বা মেনু বার না থাকলে কিভাবে নিয়ে আসতে হবে। এরপর অবজেক্ট স্ন্যাপ কিভাবে অন অফ করবো, অপশনগুলো কিভাবে দেখবো, তারপর ডিসপ্লে। আচ্ছা, অপশনগুলো হচ্ছে অবজেক্ট স্ন্যাপ গুলো কোনগুলো, সেটা হচ্ছে আমাদের এই যে এইগুলো, এখানে যে জিনিসগুলো আছে এগুলো কাস্টমাইজ করে আমরা হচ্ছে বিভিন্নভাবে ড্রয়িং এর সুবিধার্থে বা ড্রয়িং অসুবিধা হয় অনেক সময় ড্রয়িং থাকলে, এগুলা কন্ট্রোল করে আমরা হচ্ছে কাজগুলো করব। এটা হচ্ছে আমাদের কোর্স মডেলের মধ্যে একটা। এরপর হচ্ছে পেজ সেটআপ ম্যানেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, সে হচ্ছে পেজ সেটআপ ম্যানেজমেন্ট। আমরা অটোক্যাডটা যে কাজ করবো সে আউটপুটটা নিয়ে আসবে কিসে, আউটপুটে নিয়ে আসবে হচ্ছে প্রিন্টে। প্রিন্ট করতে গেলে তো আমাদের পেজ সেটআপটা করতে হবে। এরপর হচ্ছে অর্থমোড, অর্থমোডটা হচ্ছে অন অফ করে কাজ করলে কিরকম ভাবে কাজ করতে পারি। যেমন এখানে যে অর্থমোড, অর্থমোডটা কি, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ড্রয়িং করি, ধরুন এখানে ড্রয়িং করতেছি, আচ্ছা অর্থমোডটা অন আছে অফ আছে, তাহলে আমরা একটা লাইন নিয়ে আমরা যে কোনো দিকে ড্র করতে পারতেছি, দেখেন। হ্যাঁ, বাট আমরা যদি অর্থমোড অন রাখি সেই ক্ষেত্রে কি করতে পারি, জাস্ট লাইনটা যদি ড্র করি শুধুমাত্র এইদিকে, দেখেন আমি চাইলে কিন্তু এইদিকে নিতে পারতেছি না, এইদিকে নিতে পারতেছি না, জাস্ট সোজা যাচ্ছে এদিকে, 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 নিচের দিকে, এদিকে। দেখেন আমাদের প্রত্যেকটা লাইন এজ এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে শুধুমাত্র আমাদের মুভ করতেছে, মানে লাইন নিচ্ছে, বাট আমাদের কিন্তু সব দিকে মন চালিয়ে নিতে পারতেছে না। আমাদের অনেক সময় নেওয়া লাগতে পারে, তখন কি করবো আমরা, অর্থ মোডটা অফ করে দিব। অর্থ মোডটা অফ করার দুইটা হয়, সেটা হচ্ছে এখানে ক্লিক করে অফ করতে পারি, আবার চাইলে হচ্ছে কিবোর্ড থেকে F8 প্রেস করে করতে পারি। ওকে, এবার আসে হচ্ছে সেট আপ অপশন, অপশন সেট আপ, তারপর জুম, জুম এবং মাল্টিপল ইউনিট সেট আপ। আচ্ছা, ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে আমরা যখন অটোক্যাডে ড্রয়িং শুরু করি তখন হচ্ছে আমাদের ইউনিটে সেট আপ করে দিতে হয় যে আমাদের কি ইউনিটের ডিজাইনটা করব। মানে হচ্ছে একটা ধরেন একটা ফ্লোর প্ল্যান করবেন, এই ফ্লোরের যে লেন্থটা বা হাইট ওয়েটটা, এই ওয়েট লেন্থটা কি সাইজের, মানে ফিটে মেজার করবেন নাকি মিলিমিটারে নাকি ইঞ্চিতে মেজার করবেন, সেটা হচ্ছে আমাদের আগে দিয়ে নিতে হয়। সেটা কিভাবে করি, জাস্ট কিবোর্ড থেকে ইউএন প্রেস করি, দেন ইন্টার, ইউনিট, এভাবে একটা ডায়লগ বক্স আসবে। এইখান থেকে জাস্ট এই যে ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করে দিলে এইখান থেকে হচ্ছে এই যে এই জিনিসগুলো মানে ফিট ইঞ্চি এগুলো চলে আসবে। দেন এইখান থেকে যে ইউনিটটা ইঞ্চিতে থাকবে, ফিটে থাকবে নাকি মিলিমিটারে, মিটারে, এগুলো অনেক ধরনের ইউনিট আছে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচলন খুব একটা নেই। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম মিলিমিটার, ফিট, ইঞ্চি, এগুলো ইউজ করি, এই তিনটা বেশিরভাগ ইউজ করি, বা সেন্টিমিটার। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিট ইউজ করি ম্যাক্সিমাম টাইম, সেটা হচ্ছে ওকে করি যেন ওকে। এখন যদি একটা লাইনটা নিই তাহলে দেখবো যে এখানে দেখাচ্ছে যে 1 ফিট 7 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি, 2 ফিট 11 ইঞ্চি, এভাবে দেখাচ্ছে। ওকে, এভাবে হচ্ছে আমরা ইউনিটে সেট আপ করে নিতে পারি ড্রয়িং এর সুবিধার্থে। এরপরের ক্লাস 3-তে যদি আসি, এরপর হচ্ছে আমাদের ড্রয়িং এটা মূলত শুরু হবে। ড্রয়িংটা দেখেন, ড্র, লাইন, লাইন, পলিলাইন, আর্ক, সার্কেল, রেক্টেঙ্গল, পলিলাইন, এইখানে যতগুলো টুলস আছে, এই যে এখানে যতগুলো টুলস আছে সবগুলো টুলস নিয়ে তৃতীয় ক্লাস থেকে আমরা ক্লাসটা মোটামুটি শুরু করবো, যে আমাদের এই জিনিসগুলো আমরা শিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে চতুর্থ ক্লাস হচ্ছে মডিফাই, মুভ, কপি। আমরা যে মডিফাই টুলবারটা যেটা আছে, দেখেন এইখানে এটা হচ্ছে মুভ, মানে কোনো যে একটা অবজেক্ট মুভ করার জন্য ইউজ করতে হয়। এটা হচ্ছে কপি, কোন একটা অবজেক্টে কপি করার জন্য আমরা ইউজ করতে হয়। যেমন এই ফ্যানটা আমরা কপি করতে চাচ্ছি, জাস্ট এটা সিলেক্ট করে জাস্ট কপিতে ক্লিক করে আমি যদি এখান থেকে নিয়ে যাই, দেখেন আমাদের প্রত্যেকটা কপি হয়ে হয়ে বসছে। এখানে একটা থেকে 4টা কপি করলাম এটা। এরপর স্টেজ, কোন একটা ড্রয়িং যদি বাড়াইতে বা কমাইতে চাই, ছোট করতে বা বড় করতে চাই, তখন আমরা স্টেজ কমান্ড ইউজ করি। এরপর রোটেট, রোটেট হচ্ছে কোন একটা অবজেক্ট যদি আমি ঘুরাইতে চাই, রোটেট করতে, তখন রোটেট। যখন আমি ফ্যানটাকে ঘুরাবো তখন আমি রোটেটে ক্লিক করব, দেন সিলেক্ট অবজেক্ট, দেন ইন্টার। এরপর ধরলাম সেন্টার পয়েন্ট ধরে আমি জাস্ট এদিকে ঘুরে দিয়ে যাচ্ছি, এতে হয়ে গেল, ঘুরে ঘুরে গেল। এবার আমরা রোটেট করতে পারি। এরপর মিরর হচ্ছে আমরা অবজেক্টকে এদিকে থেকে মিরর ভিউতে দেখতে পারি। এরপর হচ্ছে স্কেল, স্কেল করে আমরা অবজেক্টকে ছোট বড় করতে পারি। যেমন এই ফ্যানটাকে আমি যদি বড় করতে চাই, দেন এন্টার, অনেক বড় করে নিলাম। এভাবে বড় করতে পারি সমান অধিকারে। এরপরে ট্রিম, ফিলেট, ফিলেট হচ্ছে একটা কর্নারকে, যেমন আহ, এরকম একটা কর্নার আছে, এই কর্নারকে আমরা কার্ভ একটু বাঁকা করতে যাচ্ছি এভাবে, তখন হচ্ছে এই ফিলেট অপশনটা ইউজ করি। হ্যাঁ, ওকে, এগুলো হচ্ছে আমরা চতুর্থ ক্লাস দেখবো। এরপর পঞ্চম ক্লাস হচ্ছে অ্যানোটেশন, টেক্সট, সিঙ্গেল লাইন, মানে আমাদের হচ্ছে অ্যানোটেশন টুলবার যে জিনিসগুলো আছে। হ্যাঁ, এই যে
অ্যানোটেশন টুলবারে যেমন টেক্সট, ডাইমেনশন, ডাইমেনশনের ভিতরে আবার বিভিন্ন ধরনের ডাইমেনশন আছে, অ্যাঙ্গুলার, আর্ক, রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, জগ, এগুলো হচ্ছে আমরা নিয়ে কাজ করবো। তারপর লেটার, তারপর টেবিল, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে তৃতীয় ক্লাসে বা চতুর্থ ক্লাসে কাজ করবো। এরপর লেয়ার প্রপার্টিস। লেয়ারটা মূলত হচ্ছে আমরা যখন কাজ করি, বা এই যে একটা জিনিস দেখাই আমি, এই ড্রয়িংটা বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করছি আমরা। এই লেয়ারগুলো যদি দেখি এখন, দেখবো যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করছে। এখন ডিবি বোর্ড, এস ডিবি বোর্ড, ডিফাইন, এলটি প্যানেল। বাট ইয়েলো কালার এটা যদি বন্ধ করে দিই, তাহলে দেখবো যে ইয়েলো কালার যত ড্রয়িং ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে, কারণ ইয়েলো কালার ড্রয়িং হচ্ছে ইটি প্লেসমেন্ট। তারপর পিভিসি পাইপ যেটা আছে, এটা যদি বন্ধ করে দিই তাহলে পিভিসি পাইপে চলে গেছে, এখানে আর কোনো ড্রয়িং নাই। তো এইগুলো হচ্ছে আমরা করে নিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে লেয়ারের কাজ। তারপর হচ্ছে ব্লক। কিভাবে ব্লক ক্রিয়েট করি, আচ্ছা ব্লকটা কি আমি বলি, সেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস ড্র করে আমরা এই যে এখানে ব্লকের মধ্যে রেখে দিতে পারি, পরবর্তীতে আমরা ইউজ করতে পারি। এখন একটা জিনিস ব্লকের মধ্যে অ্যাড করে রাখলে আমরা অন্য কোনো ড্রয়িং এ গিয়ে আমরা পাবো না, কিন্তু শুধুমাত্র সেই ড্রয়িং এর যতগুলো, ওই ড্রয়িং এর মধ্যে যতগুলো ড্র করবো সবগুলো আমি ব্লক থেকে নিয়ে নিয়ে আমরা হচ্ছে বসাই নিতে পারবো। এটা হচ্ছে ব্লকের সুবিধা আর কি। আচ্ছা, এরপর হচ্ছে স্কিমেটিক ট্যাবস। স্কিমেটিক ট্যাবস আমি একটু আগে বললাম, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের জন্য যেটা মেইন ভার্সনের মধ্যে যেটা মেইন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট, মানে স্কিমেটিক ট্যাব। স্কিমেটিক ট্যাবের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল কন্ট্রোল সার্কিট করার জন্য, যেমন ডল স্টার, স্টার ডেল্টা, রিভার্স প্লট, কন্ট্রোলিং সার্কিট, বা পিএলসি যে কন্ট্রোল সার্কিট, অটোমেশন কন্ট্রোল সার্কিট, এই সার্কিটগুলো ডিজাইন করার জন্য যে ইকুইপমেন্টগুলো পাওয়া যায় সবগুলো এখানে পাওয়া যায়। সেই জিনিসগুলো নিয়ে নিয়ে আমরা হচ্ছে এখানে কাজ করতে পারি। সেই জিনিসগুলো শিখবো 6 নম্বর ক্লাসে, সরি 7 নম্বর ক্লাসে। বাট এখানে সবকিছু দেওয়া আছে, আমরা এগুলো কাজগুলো করব। দেন হচ্ছে আমরা একটা ফ্লোরের ইএলডি প্ল্যান করবো 8 নম্বর ক্লাসে এসে, 8 নম্বর প্ল্যানে এসে কাজ করবো আর কি, 8 নম্বর ক্লাসে। দেন 9 নম্বর আর 11 নম্বর ক্লাসে এসে আমরা কি করব, আর্কিটেকচারাল প্ল্যান যেগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল লেআউট, সার্কিট ব্রেকার সিলেকশন এবং লোড শিডিউল ক্যালকুলেশন বা লোড ম্যানেজমেন্ট যেটাকে, লোড ডিস্ট্রিবিউশন করবো কিভাবে। আচ্ছা, আমরা অনেক সময় একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে আহ, একটা ইন্ডাস্ট্রি ডিজাইন করতে, ইন্ডাস্ট্রিতে ইএলডি বা এসএলডি ডিজাইন করতে বা সাবস্টেশন ডিজাইন করতে গেলে আমাদের লোড ক্যালকুলেশন, আমাদের কিছু সিঙ্গেল পেজের লোডও থাকে, আবার থ্রি পেজের লোডও থাকে। থ্রি পেজ থ্রি পেজ লোডের ক্ষেত্রে তো আমরা ঠিক আছে সমস্যা নেই, কিন্তু সিঙ্গেল পেজ লোডের ক্ষেত্রে এসে আমরা সেম লোডটাই যোগ করে দিই। যোগ করা যাবে না, এটা হচ্ছে আমাদের তিনটে ভাগ করে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, প্রত্যেকটা ফেজে আমাদের সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। এই জিনিসগুলো আমরা হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন বা লোড শিডিউল ম্যানেজমেন্ট আমরা শিখবো। এটার জন্য আলাদা একটা ক্লাসই আছে আমাদের। এরপর এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেল পারপাস যে নোটগুলো আছে আমাদের, এই নোটগুলো আমরা এগুলো পেয়ে যাবেন আপনার, সমস্যা নেই। যে একটা বিল্ডিং এর যে পাইপ গুলো ইউজ করবো, ইএলডি প্ল্যানে পাইপ ইউজ করব, এই পাইপের মধ্যে কোন পাইপের মধ্যে কতটুকু সাইজে কেবল আমরা ইউজ করতে পারবো, এই জিনিসগুলো আমরা দেখবো প্ল্যানের মধ্যে। এরপর হচ্ছে 12 থেকে 14 নম্বর ক্লাস আমরা সিঙ্গেল লাইন এসএলডি নিয়ে কাজ করবো। তারপর সাব স্টেশন ডিজাইন নিয়ে কাজ করবো, সাব স্টেশনের যে ডিজাইনগুলো আছে এগুলো নিয়ে কাজ করবো। কেবল সিলেকশন, কেবল ক্যালকুলেশন, একটা সাব স্টেশন ডিজাইন করার জন্য যতগুলো ক্যালকুলেশন আছে সবগুলো আমরা এই ক্লাসে শিখবো, 12 থেকে 14 নম্বর ক্লাসের মধ্যে শিখবো আর কি। এরপর কেবল সিলেকশন, বাসবার সিলেকশন দেখবো। এরপর সাবস্টেশনের পুরো ডিজাইনগুলো আমরা কিভাবে হ্যান্ড ওভার করতে পারি এগুলো দেখবো। এরপর কোর্স আউটলাইন, আমাদের এখানে একটা জিনিস স্কিপ করা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের থ্রি ডি ডিজাইনটা। থ্রি ডির জন্য আমরা হচ্ছে আলাদা এক্সট্রা 3টা ক্লাস রেখে দিয়েছি আর কি। তো 3টা ক্লাসে আমরা থ্রি ডি নিয়ে কাজ করবো শুধুমাত্র। থ্রি ডির খুব একটা কঠিন জিনিস না, টু ডি যদি পারেন খুব সহজেই, তাহলে থ্রি ডিটা আপনার সেইটা একদিনের সময় লাগবে না। আমি এত সহজভাবে আমি আপনাদের গাইডলাইন করবো যে থ্রি ডি শিখতে আপনার খুব একটা সময় লাগবে না, খুবই সহজ জিনিস, জাস্ট টু ডি যদি প্রপারলি শিখতে পারেন। এরপর একটা জিনিস দেখা, সেটা হচ্ছে তাদের এখানে পিভিসি লাইন কেবল কেবল ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে একটা পাইপের মধ্যে কতটুকু কেবল, কোন সাইজের কেবল কতগুলো দিতে পারবেন, এটা হচ্ছে বিএনপিসি বক্স মেনটেন করে আমাদের মানে কেবল টেবিলে ইনসার্ট করা। যেটা হচ্ছে যদি আমরা বাসা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাথে যে পাইপগুলো ইউজ করি সেটা হচ্ছে গোসল করে আসছিস 20 mm এর যে পাইপটা সেটা ইউজ করি, মানে 3/4 সাইজের পাইপ। আচ্ছা, এই সাইজের পাইপটা আমরা হচ্ছে 1.5 mm কেবল যদি ইউজ করি তাহলে আমরা সর্বোচ্চ 6টা কেবল আমরা টানতে পারি পাইপ দিয়ে। আবার 2.5 যদি ইউজ করি তাহলে 5টা, যদি 40 মানে 4 4 RMA কেবল ইউজ করি তাহলে আমাদের সর্বোচ্চ 3টা কেবল আমরা টানতে পারি এর মধ্যে। ওকে, এরপর 6 RMA ইউজ করলে 2টা কেবল সর্বোচ্চ টানতে পারবো। তো এই কেবল চার্ট থেকে আপনারা খুব একটা সহজেই বুঝতে পারবেন। আপনারা আশা করি দেখতে পারতেছেন এখান থেকে যে 25 mm এর যদি কেবল ইউজ করি তাহলে আমরা 1.5 RMA এর কেবল 10টা ইউজ করতে পারবো, মানে 10টা এই পাইপের মধ্যে দিয়ে ঢুকাইতে পারবো। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা মূলত এই চার্ট থেকে দেখে দেখে আমরা হচ্ছে ইএলডি লাইনগুলো করে থাকি আর কি, করবো আর কি। তো
তো মোটামুটি আজকে সেমিনার আশা করি অনেক কিছু সম্পর্কে আপনারা অবগত হইতে পারছেন, নতুন কিছু হয়তো বা জানাইতে পারছি কিনা আমি জানি না। তারপরে আমি যতটুকু চেষ্টা করছি আর কি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি আপনাদের। এখানে আমাদের একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অটোক্যাড জানাটা কতটা জরুরি আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের। উম, আচ্ছা, অটোক্যাড বলছেন অটোক্যাড সফটওয়্যার ডাউনলোড আর ইনস্টলেশন প্রসেস দেখাবেন কি? আচ্ছা, আজকে হচ্ছে অটোক্যাড ডাউনলোড ইনস্টলেশন প্রসেস দেখাবেন না, এখানে দেওয়াই আছে আমাদের। আমরা অ্যাডভান্টেজের পক্ষ থেকে সফটওয়্যারটা আপনাকে প্রোভাইড করবো। ওই সফটওয়্যারে যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলের মধ্যেই হচ্ছে আপনার ভিডিও ইনস্টলেশন প্রসেসটা দেওয়াই আছে। যদি প্রবলেমে পড়েন তাহলে আমাদের অফিস থেকে অবশ্যই আপনাকে হেল্প করবে। আহ, যোগাযোগ করেন, অফিসে যোগাযোগ করেন, আপনার সমস্যা নেই, পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, ভাই বলছেন যে আর্ট চেস্টার এবং মেগার মধ্যে পার্থক্য ঠিক। আচ্ছা, আর্ট চেস্টার আর মেগার মধ্যে মেন পার্থক্য হচ্ছে মেগারটা হচ্ছে মূলত কোনো ডিভাইসের নাম না, এটা একটা আর্ট টেস্ট। ও সরি, আর্ট টেস্টার আর হচ্ছে ইনসুলেশন টেস্টারের কথা বলছেন। মানে আমি বুঝতে ইয়ে করছি আর কি। ওকে, সমস্যা নেই। দেখেন, আর্ট টেস্টারটা হচ্ছে আর্থিং এর সর্বনিম্ন যে মেজারমেন্টটা সেটা করি আমরা, বাট মেগারটা সর্বোচ্চ মেজারমেন্ট যেটা সেটা মেজার করি আমরা। এটা হচ্ছে মূলত পার্থক্য। মানে অনেক পার্থক্য, মানে আকাশ পাতাল পার্থক্য। একটা হচ্ছে সর্বোচ্চ মেজারমেন্ট করি আর একটা হচ্ছে সর্বনিম্ন মেজারমেন্ট করি। হ্যাঁ, দুটো আলাদা জিনিস ভাই। ওকে। আচ্ছা, এখন আমরা আশা করি সবার কোশ্চেন নিতে পারি আমরা। কারো কোনো কোশ্চেন থেকে কিছু বলার থাকলে বলতে পারেন। সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই যে অডিট অডিট করতে গেলে এই কোন আইটেম জানতে হবে নাকি আর কিছু? আচ্ছা, আমি আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি না, একটু যদি বলতেন। অডিট ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অডিট করতে গেলে হুম হুম। আমার কি এই যে 14টা আইটেম কি মানে কিভাবে ক্লিয়ারলি জানবো, বা এই ডাটাগুলো কোথা থেকে পাবো? এই ডাটাগুলোতেও কোথা থেকে পাবেন না, বাট ওরা তো এই জিনিসগুলো দেখতে চায়, আমি যে কারণে এটা রেডি করে রাখছি জাস্ট। মানে কি কি জিনিস ওরা দেখতে চায়, আমি জাস্ট এগুলো কালেক্ট করে রাখছি, এই তো। তাছাড়া ওদের কাছ থেকে হয়তো বা জানতে পারবেন যে আরএসসি অডিট বা বিএনবিসি, মানে সরি, আরএসসি অডিট বা একর অডিটে ওদের রুলস রেগুলেশন রিকোয়ার কি, এটা ওদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন যে ওরা কি কি জিনিস চেক করে, অডিট করে আর কি। আচ্ছা, এটা তো ফ্যাক্টরিতে এক ধরনের, তারপরে হসপিটালে এক ধরনের, তারপর হ্যাঁ হ্যাঁ গার্মেন্টস হ্যাঁ। শিল্পে এক ধরনের। এই এই মানে কি কি ক্রাইটেরিয়া, এগুলা ওয়েবসাইট থেকে ক্লিয়ার বলা আছে? একটু ঘাটাঘাটি করতে হবে ওই জিনিসগুলো, মানে অনেকদিন দেখা হয় নাই, একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করেন, মানে এক অডিট বা বিএনবি, মানে সরি আরএসি অডিটের ওদের একটু অনলাইনে গিয়ে দেখেন, সমস্যা হওয়ার কথা না। বাট এখানে যেটা দেওয়া আছে মোটামুটি আরএমজি সেক্টরের জন্যই মূলত প্রেফারেবল, এখানে যেটা দেওয়া আছে আর কি। বাট এগুলো ম্যাক্সিমাম কাছাকাছি, আরএমজি তে যেটা দেওয়া আছে রেডিমেড গার্মেন্টস জন্য, যেটা দেওয়া আছে হসপিটাল বা রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং এর জন্য, এরকম কাছাকাছি এরকমই থাকবে আর কি। খুব একটা পার্থক্য না, মানে সাব স্টেশন রিলেটেড তো সবই দেওয়া আছে এখানে। হুম, বুঝতে। যে আরএমসি অ্যাকসেপ্টেবল করবে এই এই ডাটাগুলো দিলে, মানে ওদের অ্যাকসেপ্টেন্স করার মতো কিছু ক্রাইটেরিয়া আছে ওদের? যে হুম, আহ, অবশ্যই। শুধুমাত্র এই উম, জিনিসগুলো থাকলে তো হবে না, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হবে আপনার হচ্ছে। যেমন আপনি একটা ট্রান্সফরমার ইনস্টল করছেন, সেটা হচ্ছে টপ থার্ড ফ্লোরে ইনস্টল করছেন, একটা ভারী একটা ট্রান্সফরমার বা 2 MB এর একটা ট্রান্সফরমার থার্ড ফ্লোরে ইনস্টল করছেন। এটা ওদের রুলস এর মধ্যে নাই। ওদের রুলস কি? ওদের রুলস হচ্ছে মিনিমাম ফার্স্ট ফ্লোরে আপনার এটা হচ্ছে, সরি গ্রাউন্ড ফ্লোরে আপনার এটা ইনস্টল করতে হবে ট্রান্সফরমার, ভারী জিনিস। সেটা যদি আপনি উপরে বসান তাহলে তো এটা তো রুলস রেগুলেশনের বাইরে চলে গেল, তাহলে তো ওরা অ্যাকসেপ্ট করবে না, ওটা তো এটা একদম, ওরা তো সার্টিফাইড করবে না, আপনি সার্টিফিকেট দিবে না। সমস্যা না তাহলে। আবার মানে ধরেন হচ্ছে, ইএলবি লাইসেন্স দেবে না? হ্যাঁ, আচ্ছা, আরএমসি এটা কোন দেশি কোম্পানি, মানে কারা এটা ইয়া করে, মেনটেন আরএমজি করে? না, আরএমজি তো রেডিমেড গার্মেন্টস, এটা হচ্ছে সব গার্মেন্টস আরএমজি বলে, রেডিমেড গার্মেন্টস বলে আর কি। আর এস গার্মেন্টস। জি, আরএসসি হচ্ছে একটা অডিটের জন্য, মানে একটা থার্ড পার্টি কোম্পানি, এটা ইন্টারন্যাশনালি ওরা ইয়ে দেখে এইগুলো জিনিসগুলো আর কি। আচ্ছা, এটার উপর কি আকাকে কি করতেছে বুঝতেছি না, এটা তো আমি বুঝতেছি না। আকাকে, এটা তো কেউ কি হ্যাক করতেছে কিনা ক্লাসটা? দুষ্ট লোকের তো অভাব নাই।
না না, সমস্যা নেই। না, এটার পরে একটা প্রেজেন্টেশনের পরে এক্সট্রা দাগাদাগি করা তো ভেরি ব্যাড। না, কে এটা যেন ভালো তাকাতাকি লোকের করতেছে বারে বারে, হ্যাঁ। ভালো লোকের কাজ না। আচ্ছা, যাই হোক, ব্যাপার না, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইজান, হ্যালো। জি জি। আপনাদের কাছে কি কারোর ওই যে বিএনবিসির ইলেকট্রিক্যাল পার্ট বাংলা ভার্সন আছে নাকি? যদি পারতে একটু দিতে পারেন। বাংলা ভার্সনটা নাই, না, বাংলা ভার্সনটা নাই আমাদের কাছে। বাট মানে আমাদের ইলেকট্রিক্যাল পার্টটা জাস্ট আলাদা করে সেপারেট করা আছে আর কি। অফিসে পেয়ে যাবেন, অফিসে যোগাযোগ করলে। জি। না, আমি অলরেডি ক্যাড ডিজাইন করি। আমি অলরেডি হ্যাঁ 20 থেকে 30টা প্রজেক্ট করছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেসিডেন্সিয়াল বিল্ডিং, তারপরে আপনার ফ্যাক্টরি, মানে 2D সবকিছু পারি, বাট 3Dটা আমাকে একটু মানে ভালো ক্লিয়ার না, ডিপলি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এই 3D। লাইনে থাকি। জি জি। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে জয়েন করার জন্য, এখানে এখানে জয়েন করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ ভাইয়া, বিএনবিসি রুলস গুলা কি দেওয়া যাবে? এটা একটু অফিসে যোগাযোগ, অ্যাডভান্টেজের অফিসে যোগাযোগ করে পেয়ে যাবেন, ওইখান থেকে দিয়ে দিবে, সমস্যা নেই, ওখানে ডকুমেন্টস রাখা আছে। বাট এই মুহূর্তে আমার কাছে বইটা, মানে ডকুমেন্টস খুঁজতে হবে, কোথায় যেন আছে, অনেকদিন ধরে দেখি না আমি। না, ভিএনডিসি বা ইংলিশ ভার্সন আমার কাছে আছে আপডেট, কিন্তু বাংলা ভার্সনটা নাই। হুম। ভাইয়া একটু গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হবে, ইংলিশটা হলে সমস্যা। এটা তো আচ্ছা, অনেকই এটা ঠিক আছে। ওইটা অনলাইনে পেয়ে যাবেন, আপনি অনলাইনে অনলাইনে গুগল ঘাটলে পেয়ে অনলাইনে যাবেন। আপনি ই করলে গুগল থেকে জি। ওই আপনার সার্চ করলে পাওয়া যাবে এরকম। লাস্ট আপডেট বিএনবিসি 2020 লিখে সার্চ দিন, দেখবেন যে ইলেকট্রিক্যাল হ্যাঁ, পার্ট বিএনবিসি 2020 লিখে সার্চ দিন, দেখেন চলে আসবে। চলে ও আসবে, আচ্ছা পিডিএফ চলে আসবে। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস মানে প্রসেসটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমাদের তো কোর্স চালু, এটা হচ্ছে আমাদের ফ্রি সেমিনার ছিল। নেক্সট ক্লাসে আসতে গেলে অবশ্যই একটু অফিসে যোগাযোগ করে আপনার হচ্ছে ইনরোল করে আসতে হবে। ইনশাল্লাহ, মানে ফার্স্ট ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। এই কোর্স ফিটা কত টাকা ধার্য করা হয়েছে অফিস? আচ্ছা, এখানে ওই যে অ্যাডভান্টেজ অফিসে যিনি আছেন উনি কথা বলে। আচ্ছা, মুজাহিদ স্যার, আপনি কি আছেন? এক মিনিট, আমি একটু কথা বলে নিই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাই, আপনার আপনার আসসালামু আপনার আলাইকুম। মানে জানতে পারলাম না ব্যাকগ্রাউন্ড কি আপনার, ইঞ্জিনিয়ারিং কোথায় পড়াশোনা করছেন কি আসলে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। আহ, আমি আচ্ছা, আমার নাম হচ্ছে আমি মোহাম্মদ নাইম রহমান, ডাক নাম হচ্ছে নাইম। আমি পড়াশোনা করছি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে, বিএসসি ইন ত্রিপুলি ত্রিপুলি ডিপার্টমেন্ট 2022-এ গ্রাজুয়েশন কমপ্লিট করছি। এর আগে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি হচ্ছে টাঙ্গাইল একটা প্রাইভেট পলিটেকনিক থেকে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি হচ্ছে একটা গার্মেন্টস সেক্টরে ছিলাম হচ্ছে 2 বছর, অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কাজ করছি, মেইনটেন্স ডিপার্টমেন্টে। ওইখান থেকে মূলত আমার কাজের হাতে খড়ি আর কি, হাতে খড়ি বলতে আরো আগে থেকে আমি কাজ করি, ডিপ্লোমা পড়াশোনা চলাকালীন আমি মোটামুটি টুকটাক বাইরে কাজ টাজ করতাম আর কি, এজ এ পার্ট টাইম জব হিসেবে, মানে মূলত আর্থিক সাপোর্টের জন্য আর কি। এরপর হচ্ছে আমি ডিপ্লোমা কমপ্লিট করে ইভিনিং শিফটে পড়াশোনা করছি হচ্ছে উত্তর ইউনিভার্সিটিতে, পাশাপাশি হচ্ছে জবটা কন্টিনিউ করছি আর কি। ওইখান থেকে অটোমেশন সাইট অ্যান্ড হচ্ছে সাব স্টেশন, এরপর ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এগুলো দেখাশোনা করতাম। দেন আমি একটা পাওয়ার প্ল্যান্টে ছিলাম 2 বছর, ডরিন পাওয়ার জেনারেশন সিস্টেম লিমিটেডের নাম অনেকে হয়তো শুনতে পারেন আর কি। ডরিনের নাম শুনছেন তো? ওদের পাওয়ার প্ল্যান্ট ছিল হচ্ছে, আমি ছিলাম হচ্ছে মানিকগঞ্জ 160 মেগাওয়াটের যেটা ছিল, ওইখানে ছিলাম এজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে ছিলাম। দেন এখন বর্তমানে আমি একটা ইউনিভার্সিটি, মানে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সেখানে টেকনিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছে আর কি, উত্তরা ইউনিভার্সিটিতে। এই তো হচ্ছে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা একাডেমিক, সবই মোটামুটি বললাম আর কি। আর অ্যাডভান্টেক বিডির সাথে আছি হচ্ছে আমি অ্যাজ এ অটোক্যাড ইনস্ট্রাক্টর হিসেবে। আর অটোক্যাডটা শেখা মূলত আমার প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এর যে সেক্টরগুলো ছিল সব জায়গায়। দেন এখানে এসে আমি যেখানে এখন বর্তমানে আছি সেখানে আমার অটোক্যাডের প্রচুর কাজ করতে হয়, যে কারণে অটোক্যাডে মোটামুটি মোটামুটি এক্সপার্ট বলতে পারেন আর কি। এখান থেকেই আহ, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব আমি শেখানোর চেষ্টা করবো আর কি, এই তো। জি ভাইজান, আমি একটু শেয়ার করি ভাই। জি জি, শিওর। আমি মঞ্জুরুল আলম, আমি বিসি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। আমি মাল্টিমোড গ্রুপে আছি, আমার অফিস হলো ঢাকাতেই। জি আমি জবের পাশাপাশি আমার কিছু প্রজেক্ট আছে, মানে আমার জি 8-10টা প্রজেক্ট আছে পার্সোনাল, হ্যাঁ। জি জি। ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে শুরু করে ইলেকট্রিফিকেশনের যতগুলো কাজ আছে হুম হুম আমি হুম। এই কাজগুলো করি। এবং কেউ সুন্দর। যদি ইলেকট্রিক্যাল ডিজাইন
সম্বন্ধে ধারণা নিতে চান বা ফিজিক্যালি আমার সাইডে এসে কাজ শিখতে চান, এটা করতে পারেন। অথবা কারোর যদি ইলেকট্রিক্যাল ডিজাইন করার দরকার হয় তো হুম বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ। আর ধরেন আমি তো বিভিন্ন ফ্যাক্টরি, তারপরে অফিসিয়াল, রেসিডেন্সিয়াল, বিল্ডিং টিল্ডিং সব ধরনের ইলেকট্রিক্যাল কাজ করি, আমার লোকবল আছে। হ্যাঁ, মানে জবের পাশাপাশি জাস্ট আমার শুক্র শনি ছুটি, গভর্নমেন্ট হলিডে ছুটি, তারপরে আমি একটু সময় পাই তো জবের পাশাপাশি আমি এই কাজগুলো করি। হ্যাঁ, আমার প্রজেক্ট আছে, উত্তরাতে আছে, দিয়াবাড়ি আছে, তারপর আফতাবনগর, বনশ্রী, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, কারোর যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন। ঠিক আছে ভাইজান? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনার শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে কিছু কথা বলে সর্বপ্রথমে নাইম স্যারকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সেমিনার উপস্থাপন করার জন্য। আচ্ছা, আপনারা অনেকে আরএসসির বিষয়ে জিজ্ঞাসা করতেছিলেন, তো আরএসসির বিষয়ে বেসিক যে পার্টগুলা, এগুলো আপনারা ইউটিউব চ্যানেলে ঢুকলে প্রথমেই দেখবেন একটা আমাদের ফ্রি সেমিনার আছে আরএসসি কি, এটা কি কি রুলস আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। আর অটোক্যাডের মূলত একজন সফটওয়্যারের কথা বললেন, তো আমাদের এখান থেকে যারা পেইড কোর্স করে তাদের সফটওয়্যার প্রোভাইড করা হয়। এছাড়াও মানে অটোক্যাডটা বেসিক থেকে শুরু করে আপনারা অ্যাডভান্স পর্যন্ত অনেক কিছু হয়তো বা দেখছেন, স্যার দেখানোর চেষ্টা করেছে। তো সবকিছু আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। আর কেউ যদি অটোক্যাডের মানে অ্যাডভান্স কোর্স গুলো যদি করতে চান, তাহলে অবশ্যই একটু তার নাম্বারটা আমাদের চ্যাট বক্সে একটু দিবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর কারোর কোনো হেল্প লাগে, এটা শুধু পেড কোর্স করা লাগবে এমন না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর কেউ যদি কোর্স করতে চান তাহলে অবশ্যই আহ তার নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে। আর এখানে আমাদের এক নাম্বার দেওয়া আছে স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে 31, 31, 32, 33, 34 চারটা নাম্বার আছে। তো আপনারা যে কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটা নিয়ে আপনারা যত কোর্স না করলে আপনারা সম্পূর্ণ হেল্প পাবেন। থ্যাংক ইউ আপনার ইনফরমেশন দেওয়ার জন্য। আর একটু জিনিস আমার একটু জানা ছিল। আপনারা শুধু যে অটোক্যাড করবো, কিন্তু সাবস্টেশনের বিসিবি কানেকশন, বিসিবির ইন্টারনাল ওয়্যারিং কানেকশন, তারপরে এসিবির কানেকশন, মানে এটা অটোমেশন, এসিবির অটোমেশনের যে ওয়্যারিং গুলা কিভাবে হয়, এটিএস এর ওয়্যারিং কানেকশন অটোমেশনটা, তারপর পিএফআই এর যে ইন্টারনাল ওয়্যারিং কানেকশন, এগুলা কি আপনারা লার্নিং দিবেন? উম, আমি এগুলা এখানে নাইম কিছু স্যার হয়তো বলি। বা আপনাদের সঙ্গে আলোচনা করছে। স্যার এই বিষয়ে কোর্সের মধ্যে কি কি ইনক্লুড আছে একটু আরেকটু শেয়ার করেন। এটা অটোমেশনের একটা কোর্স না, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মানে সরি, অটোক্যাড ইলেকট্রিক্যালের কোর্স। ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য যতটুকু সম্ভব, যতটুকু যা করানো দরকার আমরা আমরা চেষ্টা করি। এখন এগুলো যদি একটা বিসিবির ইন্টারনাল কানেকশন যদি জানতে চান, সেক্ষেত্রে আমাদের মানে অটোমেশনের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো আপনি করতে হবে। ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের একটা আমাদের কোর্স আছে, সেই কোর্সটা আপনার করতে হবে। এখানে তো কোর্সটাই টোটালি আলাদা জিনিসটা, তাই না? ঠিক এখন আছে। যদি জানতে চান পার্সোনালি, সেক্ষেত্রে আমি হেল্প করতে পারবো, সমস্যা নাই। কিন্তু মানে এইটা আলাদা বিষয়, মানে সাবজেক্টটাই টোটালি আলাদা। বিসিবির ইন্টারনাল কানেকশন কিন্তু অটোক্যাডের সাথে রিলেটেড না। আপনার বিসিবি জাস্ট কানেকশন কিভাবে আপনি এসএলডি তে কিভাবে ডিজাইন করবেন, সেটা হচ্ছে রিলেটেড। জাস্ট এটুকু বললাম আর কি। আচ্ছা, আমি আমাদের বর্তমানে যে অফারটা চলতেছে এটার হচ্ছে একটা শীট শেয়ার করছে, একটা পিকচার শেয়ার করছে, আপনারা এটা দেখতে পারেন। আমাদের প্রতিটা কোর্সের উপরে 16 ডিসেম্বর পর্যন্ত, মানে আগামী কাল পর্যন্ত একটা অফার চলতেছে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই যে হেল্পের কথা বললাম যেটা, এটা হচ্ছে আপনার অটোমেশনের যে হেল্পটা দরকার, এটা নাইম স্যার অবশ্যই আপনার হেল্প করবে আপনি যদি বলেন। কিন্তু যদি আপনি হ্যাঁ, শুধু স্পেসিফিক্যালি একটা যদি হেল্প চান, করবে। কিন্তু যদি আপনি মানে যদি ওইটার উপরে একদম অ্যাডভান্স হইতে চান, তাহলে এটা অবশ্যই আপনার মানে সেটা আমাদের থেকে করেন আর অন্য যেখানে থেকে করেন, অ্যাডভান্স শিখতে হলে আপনার মানে যে কোনো একটা কোর্সে অবশ্যই কিন্তু আপনার ভর্তি হওয়া লাগবে। আর আপনি যে কোনো যদি জাস্ট একটা কোনো বিষয় জানতে চান, সেটুকু হেল্প ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন। আচ্ছা, আর আমি যেটুকু জানি, আমি এর আগে একটা কোর্সে আপনার সেমিনারে ছিলাম, সেটা হচ্ছে সাবস্টেশন লেআউটের হচ্ছে হচ্ছে তারপরে ট্রান্সফরমার এ জাতীয় হচ্ছে একটা সেমিনার ছিল, জি ওইখানে জি, হচ্ছে ডিটেলসটা পাবেন। যে ভাইটা হচ্ছে একটু আগে প্রশ্ন করছিলেন, এই অ্যাডভান্টেজের অনেকগুলো কোর্স আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কোর্সের মডিউলটা দিয়ে দিয়েছি। আর অলরেডি সাবস্টেশনের কোর্স আমাদের একটা ইন্ট্রোডাকশন ক্লাস গতকালকে হয়েছে, এবং প্রপার থিওরি ক্লাস অলরেডি মনে করুন পরশুদিন থেকে শুরু হবে থিওরি ক্লাস। আর ইন্ট্রোডাকশন ক্লাস গতকালকে অলরেডি হয়েছে। আপনি যদি ওইটাই ফুললি শিখতে চান,
তাইলে অবশ্যই একটু যোগাযোগ করবেন, অথবা আপনার নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দেবেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো অনেক থাকবেন। ধন্যবাদ। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? না, আপাতত আজকের কোশ্চেন নাই। তাহলে এই ওয়্যারিং এর কানেকশন গুলো শিখতে হলে এক্সট্রা আরেকটা কোর্স করতে হবে মেবি। না, জি জি, ওয়ারিং যদি হ্যাঁ। আপনি ফিজিক্যালি বা শিখতে চান, জাস্ট ওইগুলা জন্য আপনার আলাদা কোর্স আছে। আর অটোক্যাডের এটা অটোক্যাডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, কারণ এগুলো তো আপনার ডিজাইন করে দেখানো লাগবে, তো সেক্ষেত্রে আপনার অটোক্যাডটা লাগবেই মাস্ট। তো সেক্ষেত্রে আপনার অটোক্যাডের এটা আপনার লাগবে। আর সাব স্টেশন বলেন আর হচ্ছে আরএসসি অডিট বলেন, ওইটা আমাদের যে কোর্স আছে, ওই কোর্সের মধ্যে অটোক্যাডের এই ক্লাসগুলো 4টা ক্লাস ইনক্লুড আছে, যেটার মাধ্যমে আপনি মানে ওইটার পাশাপাশি অটোক্যাডটাও বেসিকটা শিখতে পারবেন। আর শুধু বেসিক বাদে যদি অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, তাহলে অটোক্যাডের আলাদা কোর্স আপনার ভর্তি হতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে সাবস্টিটিউশন ডিজাইনের জন্য আমরা যে ক্যালকুলেশন গুলো দেখাই, সেই ক্যালকুলেশনের জন্য যে স্লাইডটা, এটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে কারণ আমি তো বিসিবির জাস্ট একটা যদি আমি কানেকশন দেখা যায়, তাহলে তো আমাদের মিনিমাম একটা ক্লাস লেগে যাবে। এভাবে যদি প্রত্যেকটা কানেকশন দেখা যায়, তাহলে তো আমাদের এই এই সাইডে হচ্ছে আমাদের কোর্সগুলো চলে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমাদের জাস্ট ডিজাইনিং এর জন্য, ডিজাইনিং পারপাস, আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল ডিজাইনিং সম্পৃক্ত মানে যতগুলো কাজ দরকার, সেইগুলো আমি দেখাবো। মানে এসএলডি করা পর্যন্ত বা সাবস্টেশন ডিজাইনের জন্য যে ইকুইপমেন্ট কি কি সিলেকশন করবেন, কিভাবে সিলেকশন করবেন, এগুলো আমি দেখাবো এখান থেকে। তো কিভাবে সিলেকশন করবেন, এখানে সিলেকশনের পারপাস, প্রত্যেকটা ইকুইপমেন্ট কিভাবে সিলেকশন করবো, সবগুলো আমি এখানে স্লাইডে দেখাবো। আমি এগুলোর জন্য আলাদা একটা ক্লাস আছে, একটা ক্লাস আছে শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য। এখন যদি বিসিবি এসিবি এগুলোর কানেকশন যদি দেখতে চান, এটা অটোক্যাড ইলেকট্রিক্যাল পার্ট আপনি মানে হয়তো বা বলতে পারেন না, কারণ হচ্ছে বিসিবি কানেকশন বা এসিবি কানেকশন, কানেকশনগুলোর আলাদা একটা সাবস্টেশনের যে কোর্স আছে, ওই কোর্সগুলোই আমরা এগুলা শিখাই, মানে অ্যাডভান্স ভাবে আপনারা ওইখান থেকে শিখতে পারবেন। সেই ক্ষেত্রে ওই কোর্সটা এইখানে অ্যাড করা মানে হয়তো বা পসিবল না। বাট অটোক্যাড ইলেকট্রিক্যাল রিলেটেড যতগুলো ড্রয়িং এর জন্য যা কিছু প্রয়োজন, সেগুলো আপনারা এখানে শিখতে পারবেন। এই তো, থ্যাংক না ইউ। ভাই, একটু হেল্প করা লাগবে। অটোক্যাড ধরেন আমি যে ট্রান্সফরমারটা দেখলাম, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে কি সিটিপিটি কিভাবে কানেকশন থাকবে, সেকেন্ডারি সাইডে কিভাবে সিটিপিটি কানেকশন থাকবে, তারপরে বিসিবিটা বুকোসিলের সাথে কিভাবে কানেক্টেড থাকবে, হুম হুম। এগুলো তো অবশ্যই আমার ক্লিয়ার থাকবে অ্যাজ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। সো হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো clear থাকতে হবে। এগুলো আমার ক্লিয়ার না থাকলে আমি জাস্ট বললাম সিম্পল বিসিবি, তো টেকনিশিয়ান উল্টা পাল্টা কানেকশন দিয়ে বলে যে স্যার বিসিবি তে কানেকশন করছি, তা হুম আমি হুম। ইঞ্জিনিয়ার চেক করবো না কানেকশনটা ওকে আছে কিনা, রং আছে? এটা তো অবশ্যই, তার তা তো অবশ্যই। তারপর আসলে কানেকশন করতে দেবো, হ্যাঁ কানেকশন করো ঠিক আছে okay। বাট এই এটা জন্য তো এই জন্য অটোক্যাড এই অটোক্যাড জন্যই অটোক্যাডের ধরেন এই পার্ট জন্য না কি এটা, সেটা আমি বলতেছিলাম আর কি, যে এটা ভাই, অটোক্যাডের। এটা এটা করতে হলে ওই যে আপনার ট্রেনিং সেন্টার আছে না, আপনার অটোমেশনের যে প্র্যাকটিক্যালি যে কাজ করে, ওখানে আপনি জি, ওইটাও রিসিভ। আমাদের এখানে না, পাবেন, এটা আমাদের এটা এখানে আছে। কোর্স অলরেডি এটা শুরু হয়েছে। পার্ট অফ সাবস্টেশন, নট অটোমেশন। অটোমেশন আদার্স, ওগুলো অটোমেশন না, ফরওয়ার্ড সাবস্টেশনের রিভার্স। সাবস্টেশনের উপরে আমাদের একটা কোর্স আছে, শুধুমাত্র আচ্ছা আচ্ছা সাবস্টেশনের উপরে, সেটার কথা বলতেছি আর কি। আচ্ছা আচ্ছা। মানে না আমাদের এটা যদি কোর্স আছে, এটা শুনুন, হচ্ছে আমাদের প্রফেশনাল কোর্স আছে এবং সাবস্টেশন অফারগুলো আমি দেখুন বা চ্যাট বক্সে দিয়ে প্রফেশনাল দিয়েছি, একটা পিকচার ডিজাইন। দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আপনি ওই ওই ট্রেনিং এর শিডিউলটা দিয়ে দেন, কোনটা হ্যাঁ, কত আমি ওইটা ক্লাস। দিয়ে দিয়েছি, আমি পিকচার দিয়ে দিয়েছি, একটু চ্যাট বক্সে আপনারা ফলো করলে দেখতে পারবেন। জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ভালো, খুব ভালো হয়েছে এটা। এটা থেকে সব জানা, একদিন যাওয়া হলো আপনাদের অফিসে যাইতে হবে, তারপরে আর ডিটেলস। রানা, রানা ভাই নাই এখন, এমডি? হ্যাঁ, উনি আছে, উনি একটু আহ আপাতত একটু অফলাইনে আছেন, উনি কালকে আবার অফিসে আসবেন। ও মানে আচ্ছা অফিস টাইম শেষে উনি একটু বাসায় আছেন। আচ্ছা আচ্ছা। জি। আপনি চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে লাস্টে 31, এটা ওনার নাম্বার। দেখেন, আমাদের একটা আচ্ছা ওকে। সাবস্টেশন রিলেটেড যে কোর্সটা, সেটা হচ্ছে প্রফেশনাল সাবস্টেশন ডিজাইন এন্ড ক্যালকুলেশন। আমাদের এই কোর্সটা আছে, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হুম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। স্ক্রিনে দেখতে পারলে এখন এখান থেকে দেখতে পারবেন হয়তো বা। এটা আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। এটা 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 চাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে, নিতে পারেন। গ্রুপ গ্রুপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে। ওকে, এটা ইনশাল্লাহ সবার পার্সোনালি আমরা দিয়ে দেবো, আর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সব রকম ইনফরমেশন গুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে আমি একটু একটু বলতে চাই যদি সুযোগ দেন। জি জি, আমরা আমরা মানে যারা বর্তমান জেনারেশনের ইঞ্জিনিয়ার আর আগের জেনারেশনের ইঞ্জিনিয়ার থেকে একটু ডিফারেন্স। আমরা আসলে শিওর। আরো আপডেট আপডেট থাকতে চাই আর কি সব সময়। তো হ্যাঁ বর্তমান ধরেন এই এই যে জিনিসগুলা
আগের লোক এই এই কি সেম কাজ খাতা কলমে করছে, কিন্তু আমরা এখন সবগুলো সফটওয়্যারের মাধ্যমে বা হোক কম্পিউটারের মাধ্যমে হোক এগুলা আমাদের রাইট থাকে স্টোরেজ। রাইট আগে রাইট। আমি দেখছি বড় বড় প্রফেসররা ডায়েরিতে লিখে রাখছে, ওনাদের হুম ওই ল্যাপটপ ছিল না, কম্পিউটার ছিল না। বুয়েটের প্রফেসরও দেখছি ওনার ডায়েরি, পুরাতন ডায়েরি, উনি ধরেন 1995 ডায়েরি, 96, ওনার ডায়েরি মেনটেন করতো। এখনো ওনারা মেনটেন করার চেষ্টা করেন, যারা পুরাতন আর কি, এখনো মেনটেন করার চেষ্টা, ওই অভ্যাসটা এখনো রয়ে হ্যাঁ, গেছে নাকি। লগ বই। তো হুম এখন এআই এর যুগ, এআই এর যুগে আইসে যদি আমরা এই আরো ফাস্ট না হইতে পারি, যে আপনাদের পদক্ষেপটা খুবই এক্সিলেন্ট। এখান থেকে যারা নতুন করে শিখতে চায় হুম এখন হুম ওপেন, সব শিখতে পারবে। হুম। এভাবে এভাবে কিন্তু ওনারা কোনোদিন পায় নাই, ওনারা যারা শিখছে খুব কষ্ট করে শিখছে। রাইট হ্যাঁ। থ্যাংক ইউ আপনাদের উদ্যোগটার জন্য। দেখা যাক, আমি একদিন আসবো আপনাদের অফিসে। ঠিক আছে, আমি আপনি পরিচয় ওয়েলকাম আমি সুমন ভাই, পরিচয় আপনি আমি আসেন একদিন, সমস্যা নেই, আপনাদের আমাদের অফিসে এসে ঘুরে যান। আমি আহ, আমার পরিচয় দিই, আমি ইঞ্জিনিয়ার সুমন আহমেদ। আমি বেসিক ইঞ্জিনিয়ারিং করছি থেকে এমআই থেকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে, মেম্বার অফ আইবি। হুম আমি বাংলাদেশ নেভির নেভির একটা প্রতিষ্ঠানে আছি। আর এর আগে ছিলাম ডেস্কোতে, ঢাকা ইলেকট্রিক জি, সাপ্লাই কোম্পানি। তো আচ্ছা। ডেস্কো থাকা অবস্থায় দেখছি যে আমাদের দেশে এত ইঞ্জিনিয়ার, বাট কোয়ালিটি ইঞ্জিনিয়ার নাই, সব ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড এই লোকগুলো হ্যাঁ এসে কাজ কাজ করে চলে গেছে। ছোট ছোট পোলাপাইন রিলে ফাংশন সেট করে চলে গেছে, এক একজনে 1 লাখ 1.5 লাখ টাকা স্যালারি, সাত হুম আট দিনে কামাই করে চলে গেছে। হুম তো এই এই কাজগুলো আমাদের দেশের ইঞ্জিনিয়ার যদি জানতো, তাহলে বাইরে থেকে আমাদের দেশে 50,000 দিলেও অনেকে ভালো করে কাজ করে চলে যেত আসতো। আমরা তো হুম। জানি না। এবিবি রিলে খালি সেট করছে, সফটওয়্যার ডাউনলোড দিছে, সেট করছে, কিছু ডাটা পোস্ট করছে, 1.5 লাখ টাকা। আর থাকা খাওয়া তো ফ্রি, টিকিট ভাড়া সবই ফ্রি। এইটাই, এক্সপার্ট লোক আসলে তামিলনাড়ু পোলা পায় চেষ্টা না, করছে। বয়স কত, 18 19 বছর হবে, বেশি না। হুম হয়তো গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে, হুম। 6 7 মাস। ঠিক আছে এই হলো সুমন ভাই, আপনার অবস্থা। অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ, আর সুন্দর সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার অ্যাডভান্টেক অফিসে দাওয়াত রইলে, আসেন একদিন ঘুরে যান আমাদের অফিসে। ওকে। থ্যাংক ইউ। জি আসবো। জি, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ। গুড নাইট।